দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো, তাহলে আমাদের কমপ্লিট হয়েছে রূপনারায়ণ রিভার, তাই তো? রূপনারায়ণ পর্যন্ত তো কমপ্লিট হয়ে গেছে, এটা রূপনারায়ণ রিভার। এই হলুদটা হচ্ছে রূপনারায়ণ রিভার, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট রিভার শুরু করব। আমাদের এই সাইডে আমরা প্রথমে যদি একটু বলে দিই যে আমরা বীরভূম থেকে শুরু করেছিলাম। বীরভূমে যে রিভার্স গুলো নিয়ে ডিসকাস করেছিলাম, প্রথমে ব্রাহ্মণী রিভার, তারপরে হচ্ছে আমাদের দ্বারকা রিভার, তারপরে ময়ূরাক্ষী রিভার, তারপরে আমাদের যে এখানটায় রিভার, মেন রিভার গুলো যেটা কোপাই রিভার, উষ্ণ প্রস্রবণ থেকে বক্রেশ্বর রিভার, এটা তারপরে আমাদের কোপাই রিভার, তারপরে আমরা অজয় রিভার দেখলাম, দামোদর রিভার, তারপর এখানে দ্বারকেশ্বর, শিলাবতী, এই দুটো রিভার নিয়ে আমরা দেখলাম রূপনারায়ণ তৈরি হয়েছে। তো এটা আমাদের কমপ্লিট হয়েছে। এবার আমরা নেক্সট রিভার শুরু করব, সেটা হচ্ছে হলদি রিভার। নেক্সট পয়েন্ট হবে আমাদের হলদি রিভার। দেখো, হলদি রিভারও আমাদের ঠিক রূপনারায়ণের মতো দুটো নদীর মিলিত রূপ। দুটো নদী, একটা নদী হচ্ছে যেটা পুরুলিয়া, এখানটায় পুরুলিয়ার একটা জায়গা অবস্থিত ঠিক এই জায়গাটায়, সেটা হচ্ছে ঝালদা। এই জায়গাটার নাম কি? ঝালদা। আস্তে আস্তে বুঝবে ব্যাপারটা। ঝালদা, এই ঝালদা থেকে একটা নদী অরিজিনেট হয়। কেমন করে যায় নদীটা একটু দেখো। আর নদীটার নাম হচ্ছে কংসাবতী নদী। তাহলে 1 নম্বর নদী যেটা হচ্ছে কংসাবতী রিভার। কংসাবতী রিভার। এই কংসাবতী রিভার কোথায় থেকে অরিজিনেট হচ্ছে? পুরুলিয়ার ঝালদা। যদি এখান থেকে অরিজিনেট আমরা লিখি, কোথায় থেকে উৎপত্তি হচ্ছে? ঝালদা। ঝালদা, সেটা হচ্ছে ছোট নাগপুর প্ল্যাটো, কারণ এই পার্টটা ছোট নাগপুর প্ল্যাটোর মধ্যেই পড়ছে। ছোট নাগপুর প্ল্যাটো। এবং কোন জায়গায়? এটা অ্যাকচুয়ালি পুরুলিয়াতে। তাহলে পুরুলিয়াতে যে ছোটনাগপুর প্ল্যাটোর পার্টটা আছে, সেই একটা জায়গা ঝালদা, এখান থেকে কংসাবতী নদীটা উৎপত্তি লাভ করে। এবং কংসাবতী নদী আমাদের যে পুরুলিয়া যে সদর দপ্তর পুরুলিয়া, ঠিক এরকম জায়গায়। এবং এই নদীটা এখান থেকে অরিজিনেট হয়ে পুরুলিয়ার পাশ দিয়ে প্রবাহিত হয়। তাহলে যদি বলে পুরুলিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কংসাবতী নদীর তীরে অবস্থিত। আমি এই শহরগুলো লেখাবো লাস্টে। এবং এরপর এই নদীটা কোন ডিস্ট্রিক্টে প্রবেশ করে? কোন জেলায়? বাঁকুড়ায়। বাঁকুড়া তলা দিয়ে আসে। এবং এই বাঁকুড়ায় এসে এই নদীটার উপর একটা ড্যাম দেওয়া হয়, একটা বাঁধ নির্মাণ করা হয়। নদীটার উপর এরকম একটা ড্যাম দেওয়া হয়। তাহলে যদি প্রশ্ন করে যে এই কংসাবতী নদীর উপর যে ড্যামটা দেওয়া হয়, যেটাকে বলে কংসাবতী ড্যাম বা কংসাবতী ড্যাম বা রিজার্ভার, যে জলটাকে স্টোর করে রাখা হয়, এই ড্যামটা দেওয়া হয়। এখান থেকে একটা প্রশ্ন হয় যে কংসাবতী নদীর উপর যে বাঁধ নির্মাণ করা হয় কোন জেলায়? তাহলে আনসার কি হবে? বাঁকুড়াতে। আর আরেকটা প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, একটা পরীক্ষায় এসেছিল, বলে দিই। কংসাবতী নদী কুমারী একটা ট্রিবিউটারি। এই কুমারী যদি বলা হয় যে কোন নদীর উপনদী, সেটা হচ্ছে কংসাবতী নদীর উপনদী। এটা হচ্ছে কংসাবতী নদীর একটা ট্রিবিউটারি বা উপনদী, সেটা হচ্ছে কুমারী। তাহলে আমরা চলে আসি। তাহলে বাঁকুড়াতে ড্যাম দেওয়া হলো, তারপরে এই নদীটা একটু ঝাড়গ্রামে একটু প্রবেশ করে নিচ দিয়ে এরকম। ঝাড়গ্রামে প্রবেশ করার পর এটা ওয়েস্ট মেদিনীপুরে যায়, পশ্চিম মেদিনীপুরের। আর পশ্চিম মেদিনীপুরের সদর দপ্তর কি? পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর। এই যে এখানটা অবস্থিত মেদিনীপুর।
এই মেদিনীপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়। তাহলে আমাকে যদি প্রশ্ন করে এই যে মেদিনীপুর শহর, তারপরে আগে পড়লাম পুরুলিয়া, এই পুরুলিয়া, মেদিনীপুর, এই সমস্ত শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত? কংসাবতী নদীর তীরে অবস্থিত। কারণ এখানটায় পুরুলিয়া, এই যে পুরুলিয়ার পাশ দিয়ে প্রবাহিত হলো। আর এখানে বাঁকুড়া তো হচ্ছে দ্বারকেশ্বর, আর এখানটা হচ্ছে আমাদের মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সদর দপ্তর মেদিনীপুর, মেদিনীপুরের পাশ দিয়ে প্রবাহিত হয়। তারপরে নদীটা প্রবেশ করে আমাদের পূর্ব মেদিনীপুরে, এবং পূর্ব মেদিনীপুরে ঠিক এরকম জায়গায় এখানে এসে আমি থামিয়ে দিলাম নদীটাকে, এই জায়গাটায় এসে, এই জায়গাটায় এসে। তাহলে আমরা কি দেখলাম? কংসাবতী নদী যেটা উৎপত্তি লাভ করে পুরুলিয়াতে, পুরুলিয়া যে ঝালদা বলে যে জায়গাটা, যদি তোমাদের ম্যাপ থাকে দেখবে এখানটা একদম কোনার এখানটায় ঝালদা, যে ঝালদা থেকে এটা একটা ছোটনাগপুর প্ল্যাটুরি পার্ট, সেখান থেকে এটা উৎপত্তি লাভ করে বাঁকুড়ার তলা দিয়ে প্রবেশ করে, এবং বাঁকুড়াতে এই নদীর ওপর একটা বাঁধ নির্মাণ করা হয়, দ্যাট ইজ কল কংসাবতী ড্যাম বা কংসাবতী বাঁধ। তারপরে এটা ঝাড়গ্রামে কিছুটা প্রবেশ করে, তারপরে আবার ওয়েস্ট মেদিনীপুরে যায়। ওয়েস্ট মেদিনীপুরে যে সদর দপ্তর মেদিনীপুর, মেদিনীপুর সেটা কিন্তু ওয়েস্ট মেদিনীপুরের, হ্যাঁ, পূর্ব মেদিনীপুরে কিন্তু না, ওয়েস্ট মেদিনীপুরের। সেই মেদিনীপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়, তারপরে এটা পূর্ব মেদিনীপুরে যায়। টোটাল লেন্থ যদি বলা হয় কংসাবতীর, আমরা কংসাবতী পড়ছি, টোটাল লেন্থ ওই 465 কিলোমিটার মতো লেন্থ। টোটাল লেন্থ হচ্ছে আমাদের 465 কিলোমিটার কংসাবতীর লেন্থ। ক্লিয়ার কংসাবতী? এরপরে আরেকটা নদী আমরা নিয়ে আসব, সেটা হচ্ছে আমাদের কেলেঘাই নদী। কংসাবতী হলো, এবার চলে আসে আরেকটা নদী কেলেঘাই বা কালীঘাই বলা হয়, কেলেঘাই, কেলেঘাই রিভার। এই কেলেঘাই বা কালীঘাই রিভারটা এটা ঝাড়গ্রাম থেকে অরিজিনেট হয়। ঝাড়গ্রামের ওই বামিনী গ্রাম বলে একটা জায়গা আছে, কি বললাম? বামিনী গ্রাম, এত কিছু আসে না, বামিনী গ্রাম, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বামিনী গ্রাম নামক এখান থেকে একটা অরিজিনেট হয় নদীটা। তারপরে এটা আমাদের ওয়েস্ট মেদিনীপুরে যায়, ওয়েস্ট মেদিনীপুর যাওয়ার পর এটা পূর্ব মেদিনীপুরে যায়, তারপরে ঠিক আমাদের কংসাবতী নদীর সাথে মিলিত হয়, কংসাবতী নদীর সাথে মিলিত হয়। তাহলে দেখো আমাদের যে ব্যাপারটা ঘটলো, এবং কেলেঘাইয়ের লেন্থ 121 কিলোমিটার মতো লেন্থ, এটা 121 কিলোমিটার। তার মানে কংসাবতী নদী এবং কেলেঘাই নদী দেখো পূর্ব মেদিনীপুরের একটা জায়গা, ওই ঢেউভাঙা নামক একটা জায়গা। কোন জায়গা? ঢেউভাঙা। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি, এই জায়গাটার নাম সেটা হচ্ছে ঢেউভাঙা, DHEUBHANGA, ঢেউভাঙা। এই পূর্ব মেদিনীপুরে দেখো ঢেউভাঙা নামক জায়গায় এই দুটো নদী মিলিত হলো, কে কে? একটা কংসাবতী আর একটা হচ্ছে কেলেঘাই। এই দুটো নদীর যে মিলিত হয়ে যে নদীটা তৈরি হচ্ছে, এই দুটো নদী মিলিত হয়ে যে নদীটা তৈরি হচ্ছে সেটার নামে হচ্ছে হলদি রিভার। এই যে এখান থেকে যে নদীটা তৈরি হলো এবং তৈরি হয়ে আমাদের হুগলি রিভারের সাথে মিলিত হচ্ছে, এই যে ছোট্ট 24 কিলোমিটারের যে লেন্থ, এই নীলটা, এই 24 কিলোমিটারের যে লেন্থ সেটা হচ্ছে আমাদের হলদি রিভার। তাহলে এই যে হলদি রিভার যেটা আমরা লিখলাম, এটাই আমাদের প্রধান নদী, যেটা হচ্ছে 24 কিলোমিটারের লেন্থ, ছোট্ট 24 কিলোমিটারের লেন্থ, এটা হচ্ছে আমাদের হলদি রিভার। এবং হলদি রিভারে যদি বলে মাউথ বা মোহনা, কি হবে আমাদের? হুগলি রিভার, হুগলি রিভার, এটা হচ্ছে আমাদের হলদি রিভারের মোহনা বা মাউথ। তাহলে আমাদের রূপনারায়ণ নদী একটা যে দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলিত রূপ, আর হলদি রিভার হচ্ছে কংসাবতী আর কেলেঘাই নদীর মিলিত রূপ। এবং এই দুটো নদী মিলিত হচ্ছে ঢেউভাঙা নামক জায়গা পূর্ব মেদিনীপুরে, এবং সেখান থেকে হলদি নদীর উৎপত্তি হয়েছে। বলো। লেখা হয়ে গেলে বলবে।
লেখা হয়নি? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এবার দেখো এখানটায়, এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর। এই পূর্ব মেদিনীপুরের এই নদীটা হচ্ছে আমাদের হলদি রিভার, আর এই হলুদটা কি রূপনারায়ণ রিভার। এই হলদি রিভার আর রূপনারায়ণ রিভারের ঠিক মিডিল এরকম জায়গায়, এই যে এরকম জায়গায় অবস্থিত হচ্ছে আমাদের কি হলদিয়া পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। এই যে এই জায়গাটা হচ্ছে হলদিয়া, তাহলে এটা চেঞ্জ করে নিই, হলদিয়া পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। হলদিয়া পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, যেটা ইস্ট মেদিনীপুরে অবস্থিত, রূপনারায়ণ এবং হলদি নদীর মিডিলে, যে এরকম জায়গায়। এবং আমরা যখন গঙ্গা পড়ি, তখন আমরা বলেছিলাম যে আমাদের গঙ্গার উপর যে ওয়াটার ওয়ে ওয়ান, যেটা তৈরি করা হয় 1986 সালে, 1986-এ প্রথম যে ওয়াটার ওয়ে ওয়ান যখন গঙ্গা রিভার পড়ি আমি বলেছিলাম, এবং সেটা লেন্থ হচ্ছে এলাহাবাদ থেকে ধরা হয়, যেটাকে আমরা প্রয়াগরাজ বলি। সে এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত আমরা জানি। সেটা সেটা হচ্ছে 1620 কিলোমিটার লেন্থ। তার মানে সেই ওয়াটার ওয়ে ওয়ান এখানে এসে কিন্তু থেমে গেল, এই যে হলদিয়ার এখানটায়, এখানে এসে কিন্তু স্টপ হয়ে গেল। আমরা দেখলাম ওয়াটার ওয়ে ওয়ানটা। এই গেল আমাদের গঙ্গা বা হুগলি ভাগীরথীর ঠিক এই দিকের নদীগুলো। এবার আমরা দক্ষিণ পাটে আর কিছু নদী আমরা দেখব। অলরেডি জলঙ্গি আমরা দেখেছি, এই পাটটা এবার আমরা দেখব বাংলাদেশের দিকে, এই পাটটা মানে পূর্ব দিকে যদি দেখি আমরা, তার মানে এই পাটটা এবার কিছু কিছু নদী আমাদের একটু জানতে হবে, তাহলে আমাদের দক্ষিণবঙ্গের রিভার গুলো কমপ্লিট হবে। এবার চলে আসি তাহলে আমাদের নেক্সট। স্যার সুবর্ণরেখা ওগুলো থেকে কোশ্চেন হয় না? হ্যাঁ, সুবর্ণরেখা। সুবর্ণরেখা। সুবর্ণরেখা তো আমরা যখন ইন্ডিয়ান রিভার পড়ি সেখানে তো কমপ্লিট হয়ে গেছে আমাদের। সুবর্ণরেখা যখন ইন্ডিয়ান রিভার পড়ি সেখানে তো কমপ্লিট হয়ে গেছে, ওখানে বলিনি আমি? হ্যাঁ স্যার আমি বলেছিলেন, আমি সুবর্ণরেখা, ক্লাসগুলো ব্রাহ্মণী, করিনি। মহানদী সবই বলেছিলেন। হ্যাঁ, এটা কিছুটা, এটাতেও কিছুটা পার্ট টাচ করে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমরা যেহেতু ওখানটা কমপ্লিট করে দিয়েছি তার জন্য এখানে সুবর্ণরেখাকে নিয়ে আসছি না। এবং সুবর্ণরেখা যখন আমরা পড়াই, এবং প্রথম রিভারই হয়তো শুরু হয়েছিল, আমরা যখন ইস্ট ফ্লোয়িং রিভার শুরু করেছিলাম, প্রথম রিভারই হয়তো সুবর্ণরেখা দিয়েই স্টার্ট করেছিলাম। এবং যখন সুবর্ণরেখায় পড়াই সেখানেও বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে কিছুটা পার্ট টাচ করে, কত কিলোমিটার টাচ করে সেগুলো আমরা ওখানে বলে দিয়েছি। এবং সেটাকে ওয়েস্ট বেঙ্গলের একদম ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট বলা হয়, এরকমই কিন্তু আমরা কিন্তু আলোচনা করেছিলাম। তো ওখানে আমি কিন্তু সবকিছু বলে দিয়েছি। এবং এছাড়াও ওয়েস্ট বেঙ্গলে যখন আমরা ইন্ট্রোডাকশন করাই সেখানেও বলেছিলাম। এর জন্য এখানটায় রিভার্সের ক্ষেত্রে সুবর্ণরেখা আমরা অতটা এখানটায় নিয়ে আসবো না। সুবর্ণরেখা যেহেতু একদম ওয়েস্টের দিকে চলে যাচ্ছে তার জন্য আমরা এখানটায় নিয়ে আসবো না। যে আর সুবর্ণরেখা আমরা অলরেডি পড়ে নিয়েছি, তার জন্য এই সুবর্ণরেখাকে আর আলাদাভাবে এখানটা আলোচনা করব না। তুমি চাইলে ওখান থেকে এখানে বসিয়ে দিতে পারো, কারণ আমরা তো ওখানে লিখেছি অলরেডি, আবার ডবল ডবল কেন লিখবো শুধু শুধু। বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। আমি আগের মান্থে ক্লাসগুলো করিনি ওই জন্য বলছি। হ্যাঁ, সুবর্ণরেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখবে যখন গঙ্গা ওগুলো পড়িয়েছি, ইস্ট ফ্লোয়িং রিভার্সে প্রথমেই শুরু করেছি সুবর্ণরেখা দিয়ে। এবার চলে আসি এই সাইডটাই, যে এই দিকটা। এই দিকটা বলতে গেলে প্রথমে যদি আমি জলঙ্গির কথা বলি, দেখো জলঙ্গি অলরেডি দেখানোই আছে। প্রথমে যদি আমি বলি জলঙ্গি রিভার, জলঙ্গি রিভার আমরা জানি যে পদ্মা থেকে অরিজিনেট হয়। এই যে পদ্মা থেকে অরিজিনেট হয়ে
এটা মুর্শিদাবাদে একদম কোনা দিক দিয়ে প্রবাহিত হয়ে আমাদের নদিয়াতে আসে, এবং নদিয়াতে এখানটা একটা জায়গা আছে, ঠিক এরকম জায়গা, এই যে নদিয়া এখানটা একটা জায়গা, সেটা হচ্ছে তেহট্ট, নদিয়া। এই তেহট্ট যদি বলে কোন নদীর তীরে অবস্থিত, জলঙ্গি। তারপরে এখানটায় আমাদের নদিয়া যে সদর দপ্তর, সেটা হচ্ছে কৃষ্ণনগর। তাহলে কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত, সেটাও জলঙ্গি। তারপরে এই জলঙ্গি রিভারটা এসে আমাদের মিলিত হচ্ছে কোথায়, আমাদের নবদ্বীপে। নবদ্বীপ ধাম যে মায়াপুর, সেই নবদ্বীপের কাছে এসে মিলিত হচ্ছে। তাহলে যদি বলে নবদ্বীপ বা মায়াপুর কোন নদীর তীরে অবস্থিত, সেটা আমাদের জলঙ্গি। জলঙ্গি এবং ভাগীরথী নদীর মিডিলে, যা ভাগীরথী এবং জলঙ্গি নদী যেখানটায় মানে মিলিত হচ্ছে, সে মার্জিং পয়েন্টটা সেখানটা হচ্ছে আমাদের নবদ্বীপ, মায়াপুর। এরকমও কিন্তু অপশনে থাকতে পারে, আমি লেখাচ্ছি, ওগুলো আমরা লেখাবো। তাহলে আমরা দেখলাম প্রথমে যে নদীটা পড়লাম জলঙ্গি রিভার। এই জলঙ্গি রিভার পদ্মা থেকে অরিজিনেট হয়ে আসছে, তারপরে মুর্শিদাবাদে একদম কোনা দিক দিয়ে প্রবাহিত হয়ে নদিয়াতে প্রবেশ করে। তারপর নদিয়ার তেহট্ট, তারপরে এখানটায় নদিয়া যে সদর দপ্তর কৃষ্ণনগর, এর পাশ দিয়ে প্রবাহিত হয়ে আমাদের মিলিত হচ্ছে কোথায়, নবদ্বীপের কাছে বা মায়াপুর বা নবদ্বীপের কাছে ভাগীরথীর সাথে মিলিত হলো। এবং যেখানে আমাদের জলঙ্গি এসে মিলিত হচ্ছে, সেখান থেকে নদীটার নাম হয়ে যায় আমাদের যেখানে ভাগীরথীর সাথে এসে মিলিত হচ্ছে জলঙ্গি, সেখান থেকেই আমাদের নদীর নাম হয়ে যায় হুগলি। সেটা কিন্তু আমি অলরেডি প্রথম দিনই মানে 1 নম্বর ক্লাসেই কিন্তু বলে দিয়েছি। জলঙ্গির লেন্থ আসে না, তাও মনে রাখতে পারো 250 কিলোমিটার এরকম লেন্থ আমরা পাই জলঙ্গির। এবং জলঙ্গি কিন্তু এরকম এঁকে বেঁকে প্রবাহিত হয়, এই যে মিয়েন্ডার, যেটাকে জিওগ্রাফি পরিভাষা বলে মিয়েন্ডার, খুব আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়, এর জন্য জলঙ্গি ফেমাস। মিয়েন্ডার নিতে নিতে প্রবাহিত হয়। তাহলে জলঙ্গি আমাদের অল্প বিস্তর কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে নদীটা নিয়ে আলোচনা করব নেক্সট, যে রিভারটা, সেটা হচ্ছে মাথাভাঙা রিভার। এখানটাই লেখা মাথাভাঙা। মাথাভাঙা রিভার, এই মাথাভাঙা রিভারটা একটু দেখে নাও। এখানটায় এই পদ্মা থেকে অরিজিনেট হয়, পদ্মা থেকে অরিজিনেট হয়ে আমাদের, এটা তো ওয়েস্ট বেঙ্গল আর এটা বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের বর্ডার বরাবর প্রবাহিত হয়। প্রবাহিত হয়ে এখানটায় আমাদের নদীয়ার ঠিক এরকম জায়গায় যখন আসে, আর এই জায়গাটা হচ্ছে গেদে, গেদে নাম অনেকেই শুনেছে, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে গেদে। আর নদীটা কিভাবে আসে, ঠিক এরকম জায়গায় যখন আসলো, গেদের এই সাইডে এখানটায়, এই যে এই জায়গাটায় যখন আসলো, দেখা যাচ্ছে কি, তাহলে জুম করে নাও, এই জায়গাটা একটা জায়গার নাম হচ্ছে কিষানগঞ্জ, যে ব্লক আমরা পাই কিষানগঞ্জ। এই কিষানগঞ্জ ব্লকের মাঝদিয়া বলে একটা জায়গা, সেই মাঝদিয়া নামক জায়গায় এসে এই মাথাভাঙা রিভারটা দুটো পার্টে ভেঙে যায়। তাহলে কি বললাম, এটাও জলঙ্গির মতো পদ্মা থেকে অরিজিনেট হয়ে আসছে, এবং এটা ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের বর্ডার বরাবর প্রবাহিত হয়। তারপরে ঠিক এরকম জায়গায়, এটা তো গেদে চলে গেল, আর এই জায়গাটায় কিষানগঞ্জ ব্লকের মাঝদিয়া বলে জায়গায়, সেই মাঝদিয়া নামক জায়গায় নদীটা দুটো পার্টে বিভক্ত হয়ে যায়। একটা পার্ট, যেটা দেখো, এই একটা পার্ট ঠিক এই দিক দিয়ে চলে আসে, এসে ঠিক এরকম জায়গায় এসে আমাদের মিলিত হচ্ছে কার সাথে, আমাদের হুগলি রিভারের সাথে মিলিত হয়। হুগলি রিভারের সাথে মিলিত হয়, বলতে পারবে এই নদীটার নাম কি? চূর্ণী। চূর্ণী। এই যে রানাঘাটের জায়গায় মিলিত হলো, এখানটায় জলঙ্গি মিলিত হলো নবদ্বীপ, আর এই যে এটা হচ্ছে রানাঘাট, তাহলে এটা হচ্ছে আমাদের চূর্ণী রিভার। কোথায় এসে মিলিত হচ্ছে, রানাঘাট, হুগলির সাথে মিলিত হয়। তাহলে যদি বলে রানাঘাট কোন নদীর তীরে অবস্থিত, চূর্ণী। এবং চূর্ণী নদী কোথায় থেকে আসলো, মাথাভাঙা নদী থেকে। যে মাথাভাঙা নদীটা কিষানগঞ্জ ব্লকের মাঝদিয়া নামক জায়গায় যে দুটো পার্টে বিভক্ত হয়ে গেল, একটা পার্ট হচ্ছে চূর্ণী নাম নিয়ে রানাঘাটে এসে আমাদের হুগলি নদীর সাথে কিন্তু মিলিত হয়। ক্লিয়ার? চূর্ণী সম্পর্কে এইটুকু মনে রাখলেই হবে। আর একটা পার্ট যদি বলা হয়,
একটা গেল তো চূর্ণী, আর একটা পার্ট কোন দিক দিয়ে আসে এবার তাকাও, এখান থেকে নদীটা চলে আসে ঠিক এরকম ভাবে। তারপরে আমাদের নর্থ 24 পরগনাতে প্রবেশ করি। এই নর্থ 24 পরগনা এই জায়গাটা কোন জায়গা বলতে পারবে? এই যে গোল করলাম এই জায়গাটা নর্থ 24 পরগনা, কি নাম জায়গাটার? বনগাঁ। এই জায়গাটার নাম হচ্ছে বনগাঁ। বনগাঁ, তাহলে বনগাঁ তারপরে ঠিক এরকম জায়গায় চলে আসে। এখানটায় আমরা পাবো বনগাঁ, বসিরহাট, তারপরে হাসনাবাদ, এরকম পরপর পাবো নিচের দিকে। বনগাঁর একদম নিচের দিকে পাবো যে বসিরহাট, আরো নিচের দিকে যাবে এরকম জায়গা পাবো বসিরহাট। বসিরহাটের নিচে একটা জায়গা পাবো টাকি, টাকির নিচে পাবো হাসনাবাদ, হাসনাবাদ। তাহলে এই যে নামগুলো আমি লিখলাম বনগাঁ, বসিরহাট, টাকি, হাসনাবাদ, হাসনাবাদ, এই নদী মানে এই জায়গাগুলো তাহলে এই নদীটার তীরে অবস্থিত। এবং এই নদীটা তারপরে ফাইনালি চলে যাচ্ছে কোথায়? বাংলাদেশে। তা বাংলাদেশে গেলে ওটা নিয়ে আমরা পড়বো না। তো এই নদীটার নাম হচ্ছে ইচ্ছামতি। ইচ্ছামতি। তাহলে আমরা দেখলাম যে মাথাভাঙা নদীটা আমাদের নদীয়ার যে কিষানগঞ্জ ব্লকের মাঝদিয়া নামক জায়গায় এসে দুটো পার্টে বিভক্ত হয়ে গেল। একটা চূর্ণী নাম নিয়ে রানাঘাটে গেল, দিয়ে হুগলির সাথে মিলিত হয়। আর একটা হচ্ছে ইচ্ছামতি নাম নিয়ে নর্থ 24 পরগনাতে গিয়ে বনগাঁ, বসিরহাট, টাকি, হাসনাবাদ এই সমস্ত শহরের পাশ দিয়ে কিন্তু প্রবাহিত হয়। তাহলে তোমাকে প্রশ্ন করতেই পারে বনগাঁ কোন নদীর তীরে অবস্থিত? ইচ্ছামতি। বা বসিরহাট কোন নদীর তীরে অবস্থিত? ইচ্ছামতি। বা টাকি কোন নদীর তীরে অবস্থিত? সেটাও ইচ্ছামতি। আর হাসনাবাদ সেটাও ইচ্ছামতি। বোঝা গেল? বলো। এতদূর হয়ে গেলে বলবে। হ্যাঁ, এবার চলে আসি আমাদের আরেকটা পার্ট জানতে হবে, সুন্দরবন। এই সুন্দরবন এলাকায় কতগুলো শুধু নদীর নাম আমরা একটু মাথায় রাখবো, তাহলে কিন্তু আমাদের এবার পয়েন্ট করো রিভার্স অফ সুন্দরবন। কত বড় হয়ে গেল। দেখো এবার আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করব, আমাদের সাউথ 24 পরগনা যে সুন্দরবনের যে পার্টটা, রিভার্স অফ সুন্দরবন। সুন্দরবনের নদীগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আর এই সাইডটা হচ্ছে আমাদের হুগলি রিভার। তো ফার্স্ট যে নদীটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ঠিক এরকম দিক দিয়ে প্রবাহিত হয়, একদম ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের বাংলাদেশের বর্ডার বরাবর, সেটা হচ্ছে রায়মঙ্গল। এই নদীটা হচ্ছে আমাদের রায়মঙ্গল রিভার। এক নম্বর রিভার পেলাম, আমরা ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাব, এটা ধরো ইস্ট, তারপরে আমরা ওয়েস্টের দিকে আসবো। তাহলে এক নম্বর নদী পেলাম রায়মঙ্গল রিভার, যেটা আমাদের সুন্দরবন এবং বা ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের বাংলাদেশের বর্ডার বরাবর সুন্দরবন এলাকায় প্রবাহিত হচ্ছে রায়মঙ্গল রিভার। তারপরে নেক্সট, এবং এই রায়মঙ্গলটা ইচ্ছামতি নদী থেকে অরিজিনেট হয়ে আসছে, কারণ উপরে ইচ্ছামতি নদী আছে। তারপরে নেক্সট যে রিভারটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের হাড়িভাঙা রিভার।
হাড়িভাঙা রিভার, এটাও ইচ্ছামতির একটা পার্ট। তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট রিভার আমাদের সাউথ বেঙ্গলের বা সুন্দরবন এলাকার, সেটা হচ্ছে আমাদের মাতলা রিভার। এই মাতলা রিভার, যেটা আমরা জানি এখানে ক্যানিং শহর অবস্থিত, তাহলে ক্যানিং এর পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়? ক্যানিং শহরের পাশ দিয়ে, সেটা মাতলা রিভার। এটাকে সুন্দরবনের আতঙ্ক নদী বলা হয়, আতঙ্ক। এছাড়া একে রিভার্স অফ ফিয়ারও বলা হয়, রিভার অফ ফিয়ার ইন সাউথ বেঙ্গল। দক্ষিণ বাংলার ফিয়ার বলা হয়, যেমন উত্তর বাংলায় যেমন তিস্তাকে বলা হয়, তেমনি দক্ষিণ বাংলার যে ফিয়ার বা ত্রাসের নদী বা আতঙ্ক নদী, এগুলো কিন্তু আমাদের মাতলাকে বলা হয়। এবং এটাই সুন্দরবনের সব থেকে গুরুত্বপূর্ণ নদী, সেটা হচ্ছে মাতলা নদী। তাহলে একটা পেলাম রায়মঙ্গল, তারপরে হাড়িভাঙা, তারপরে মাতলা। নেক্সট চলে আসি, একটা এখান থেকে নর্থ চব্বিশ পরগনা যে হরিণঘাটা থেকে একটা নদী অরিজিনেট হয়ে আসে, জয়নগরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে আসছে, সেই নদীটার নাম হচ্ছে আমাদের বিদ্যাধরী রিভার। বিদ্যাধরী রিভার। তাহলে প্রথমে পেলাম, 1 নম্বর পেলাম রায়মঙ্গল, 2 নম্বর পড়লাম হাড়িভাঙা, 3 নম্বর পড়লাম মাতলা, 4 নম্বর পড়লাম বিদ্যাধরী। হয়েছে লেখা এতটা? তারপরে চলে আসি নেক্সট রিভার। তারপরে আমরা যে নদীটা পাবো সেটা হচ্ছে আমাদের ঠাকুরান রিভার। এই ঠাকুরান রিভার, হ্যাঁ ঠাকুরান রিভার, ঠাকুরান নদী রিভার। তাহলে এটা পেলাম আমরা 5 নম্বর। তারপরে আমরা পাবো যে নদীটা 6 নম্বর, সেটা হচ্ছে সপ্তমুখী রিভার। সপ্তমুখী বা সপ্তমঙ্গলও বলা হয়। এটা হচ্ছে আমাদের 6 নম্বর রিভার। সপ্তমুখী বা সপ্তমঙ্গল, এটা গেল 6 নম্বর রিভার। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর লাস্ট যেটা হচ্ছে 7 নম্বর, সেটা হচ্ছে আমাদের হুগলি রিভার। এই সিকোয়েন্সটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে পেলাম রায়মঙ্গল 1 নম্বর, 2 নম্বর পেলাম হাড়িভাঙা, 3 নম্বর পেলাম মাতলা, সব থেকে ইম্পর্টেন্ট রিভার সুন্দরবন এলাকার, 4 নম্বর বিদ্যাধরী, 5 নম্বর পেলাম ঠাকুরান রিভার, 6 নম্বর পেলাম সপ্তমুখী বা সপ্তমঙ্গল, আর 7 নম্বর হচ্ছে হুগলি রিভার। এই হচ্ছে আমাদের সুন্দরবন এলাকার নদীগুলো, জাস্ট নামগুলো পরিচিত থাকলেই হবে। এই গেল আমাদের সাউথ বেঙ্গলের টোটালটা নদীটা, এগুলো পড়লেই এনাফ। তবে আমাকে খেয়াল রাখতে হবে যে কোন জেলার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হচ্ছে, আর কোন শহরের পাশ দিয়ে, আমি এগুলো লেখাবো সিটিগুলো, একটা একদম লিস্ট বানিয়ে দেবো একটা। এবং এই লিস্টগুলো কিন্তু মুখস্থ করবে না, যখন নদীগুলো পড়বে সেই নদীর পাশে যে শহরগুলো অবস্থিত ওরকম ভাবে দেখে দেখে পড়বে, ওটা বুঝে বুঝে পড়বে, মুখস্থ কিন্তু করবে না। তোমাদের সুবিধার্থে আমি হয়তো লিস্টটা লিখে দেবো। এবার চলে যায় আমাদের নর্থ বেঙ্গলের রিভার, রিভার্স অফ নর্থ বেঙ্গল। গেলাম। দেখো আমাদের এই পার্টটাই দরকার, রিভার্স অফ নর্থ বেঙ্গল। আমরা জানি যে আমাদের গঙ্গা রিভার দুটো পার্টে বিভক্ত করে, আমাদের গঙ্গা রিভার। এই গেল পদ্মা নাম নিয়ে। তারপরে হচ্ছে আমাদের
এই হচ্ছে ভাগীরথী হুগলি নাম নিয়ে যায়। তো আমরা এবার এই পার্টটা পড়বো, এই উত্তরের দিকে, দক্ষিণ দিকে রিভার্স আমাদের কমপ্লিট, এবার উত্তরের দিকের নদীগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে কিছু জিনিস আমাকে একটু খেয়াল রাখতে হবে। আমরা জানি যে এই স্টেটটার নাম কি, এখানটায় বলো, এখানটায় যে রাজ্যটা, এই রাজ্যটার নাম কি? ভুটান। এখানে ভুটান। এই গেল আসাম। আসাম। আর আসামের এখানটায় তো আমাদের মেঘালয় আছে, আমরা জানি মেঘালয়া। তারপরে হচ্ছে এটা আমাদের বাংলাদেশ, বাংলাদেশ। আর এখানটা একটা কান্ট্রি আছে, সেই কান্ট্রিটার নাম কি এখানটায়? ভুটান। এটা হচ্ছে আমাদের ভুটান। আর এখানটায় আমাদের যে একটা স্টেট অবস্থিত সেটা হচ্ছে সিকিম, এখানটায় সিকিম। আর এখানটায় একটা কান্ট্রি আছে, সেটা হচ্ছে আমাদের এখানটায় করে, সেটা হচ্ছে নেপাল। আর এখানটায় যে আমাদের একটা স্টেট আছে, এটার নাম কি? বিহার। বিহার। তো এইগুলো আমাদের একটু লাগবে এই নর্থ বেঙ্গলের নদীগুলো পড়তে গেলে। বিসিএস এর একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টে সিকোয়েন্সে সাজাতে দেয় নদীগুলো। এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, এটা আমাদের ইস্ট সাইড, আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট সাইড। তো ইস্ট থেকে ওয়েস্ট, ওয়েস্ট ডিরেকশনে আমাদের নদীগুলোকে কিন্তু সাজাতে দেয়। সেরকম ভাবে আমরা পূর্ব থেকে পশ্চিম দিকে পরপর নদীগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে 1 নম্বর চলে আসি, ফার্স্ট রিভার্স আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংকোচ রিভার। সংকোচ রিভার আমরা জানি যে ভুটানের এখান থেকে আমি অরিজিনেট করে লেখাচ্ছি, এখান থেকে অরিজিনেট হয়ে আসলো, আগে ম্যাপে দেখে নাও। আর একটা নদী একটু দেখাতে হবে, সেটা হচ্ছে কে? ব্রহ্মপুত্র। হ্যাঁ, ব্রহ্মপুত্র রিভার। এই হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। এখানে তো মেঘালয় অবস্থিত, তো এই গেল আমাদের ব্রহ্মপুত্র রিভার। এগুলো তো আমাদের হয়ে গেছে ব্রহ্মপুত্র। এখানে একটা জায়গা আছে, বলতে পারবে ব্রহ্মপুত্র রিভারের? আসামে এখানটায় দিয়ে তারপরে বাংলাদেশে প্রবেশ করে। সাদিয়া থেকে কতদূর অব্দি সে বিস্তৃত ছিল বলেছিলাম? ধুবড়ি। এই জায়গাটার নাম হচ্ছে ধুবড়ি, আসামের। তারপরে আসাম ক্রস করে আমাদের নদীটা বাংলাদেশে যায়, যখন ব্রহ্মপুত্র পড়ায় আমি কিন্তু বলেছিলাম এটা। ধুবড়ি নামক জায়গা, এই ধুবড়ি পর্যন্ত বিস্তৃত আসামের, সাদিয়া থেকে ধুবড়ি, যেটা ব্রহ্মপুত্র নাম নিয়ে প্রবাহিত হয়। এটা আসামেরই জায়গা কিন্তু। তারপরে এটা কিন্তু তারপরে বাংলাদেশের মধ্যে পড়ে যাচ্ছে এই পাটটা। তো আমরা প্রথম যে নদীটা আলোচনা করব সেটা সংকোচ রিভার। এই সংকোচ রিভার যেটা ভুটান থেকে অরিজিনেট হয়ে আসে, তারপরে এটা আমাদের আলিপুর দুয়ার, এই যে বর্ডার বরাবর, কোচবিহারের বর্ডার বরাবর, আর এই সাইডে হচ্ছে আসাম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এবং আসামের বর্ডার বরাবর প্রবাহিত হয়। প্রবাহিত হয়ে এটা এই ধুবড়ি নামক জায়গায় এসে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়। তাহলে প্রথমে সংকোচের আমরা অরিজিনেট জানবো, এটা কোথায় থেকে উৎপত্তি হচ্ছে, এটা আমাকে ফার্স্ট জানতে হবে। কোথায় থেকে? নর্দার্ন পার্ট অফ ভুটান, ভুটানের উত্তরের পার্ট থেকে, নর্দার্ন পার্ট অফ ভুটান, ভুটানের উত্তর দিক থেকে অরিজিনেট হচ্ছে। তারপরে এটা ওয়েস্ট বেঙ্গল এবং আসামের বাউন্ডারি তৈরি করছে। এবং আমরা জানি সংকোচকে ওয়েস্ট বেঙ্গলে ইস্টার্ন মোস্ট পয়েন্ট বলা হয়। আমরা যখন ইন্ট্রোডাকশন ক্লাস করাই ওয়েস্ট বেঙ্গলে, সেখানে বলেছিলাম যে ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা হচ্ছে সংকোচ রিভার, অথবা ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ রিভার যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলে একদম পূর্বতম নদীর নাম কি, সেটাও সংকোচ নদী। এবং এর মাউথ কি হবে? মোহনা, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হচ্ছে, ব্রহ্মপুত্র, ধুবড়ি নামক জায়গায়। তাহলে আমরা অরিজিনেট পড়লাম, মাউথ পড়লাম, চলে আসি লেন্থ। লেন্থ 165 কিলোমিটার মতো, তবে ওয়েস্ট বেঙ্গলে এটা প্রবাহিত হয় 32 কিলোমিটার মতো।
কারণ যেহেতু বাউন্ডারি বরাবর প্রবাহিত হয়, সামান্য ওয়েস্ট বেঙ্গলে 32 কিলোমিটার মতো প্রবাহিত হয়। এবার সংকোচ রিভার যদি বলা হয় কোন কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে আনসার কি হবে? কোন কোন ভুটান, কান্ট্রির মধ্য ইন্ডিয়া, দিয়ে হ্যাঁ ভুটান, ইন্ডিয়া, বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু যায়নি। ধুবড়িতেই গল্প শেষ, আর ধুবড়ি তো আসাম, আসাম মানে তো ইন্ডিয়া, তাহলে ভুটান আর ইন্ডিয়া দুটো কান্ট্রি কিন্তু হবে। আর এই ট্রিবিউটারি যদি বলা হয়, উপনদীগুলো কি কি হবে? অদ্ভুত নাম, যেমন মোছু, মোছু, কচু বা ফচু বলা হয়। তারপরে দাগাছু, দাগাছু, এরকম নাম আমাদের সংকোচের যে কতগুলো উপনদী পাই, মোছু, পছু, দাগাছু, এরকম। তাহলে আমরা সংকোচ সম্পর্কে এই তথ্যগুলো মনে রাখবো, যেটা অরিজিনেট হয় নর্দার্ন পার্ট অফ ভুটান, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং আসামের বাউন্ডারি বরাবর প্রবাহিত হয়, তারপরে আসামের ধুবড়ি নামক জায়গায় ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়। লেন্থ হচ্ছে 165 কিলোমিটার, যেটা ওয়েস্ট বেঙ্গলে প্রবাহিত হয় 32 কিলোমিটার। কোন কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে? ইন্ডিয়া এবং ভুটান, বাংলাদেশে যায়নি কারণ ধুবড়িতেই এটা মিলিত হয়ে যায় ব্রহ্মপুত্রের সাথে। উপনদী যদি বলি সংকোচে, তাহলে আমরা বলবো মোছু, পছু, দাগাছু, এগুলো। চলে আসি পরের নদী। হয়েছে লেখা? এটা মুছে দিলাম। হ্যাঁ, এবার লেখো 2 নম্বর রিভার, রাইডাক রিভার। 2 নম্বর আমরা পড়বো রাইডাক। নদীটা লিখলাম না, রাইডাক রিভার। এই রাইডাক রিভার এটাও কিন্তু ভুটান থেকে অরিজিনেট হয়ে আসছে। ভুটানের একটা জায়গা থিমপুচু বলে, এরকম জায়গা থেকে, এটা আগে দেখে নাও নদীটা। এখান থেকে নদীটা অরিজিনেট হয়, তারপরে এটা আলিপুর দুয়ারে প্রবেশ করে, তারপরে এটা কোচবিহারে যায়, তারপরে বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্রের সাথে কিন্তু মিলিত হয়। এই হচ্ছে আমাদের রাইডাক রিভার। অ্যাকচুয়ালি এটা দুটো নদী মিলিত রূপ, মানে একটাকে বলে রাইডাক 1 আর একটাকে বলে রাইডাক 2। এই 1 এবং 2 এই দুটো নদী মিলিত রূপই হচ্ছে রাইডাক বলা হয়। তো এটা অরিজিনেট হচ্ছে কোথায় থেকে, উৎপত্তি লাভ করে, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হিমালয়া পার্ট থেকে অরিজিনেট হয়, কারণ আমরা জানি এটা শিবালিক হিমালয়া পার্ট। তো অ্যাকচুয়ালি হিমালয়ের কোন পার্ট থেকে যদি বলা হয়, তাহলে আমরা লিখবো যে থিমপুচু বলে একটা জায়গা, থিমপুচু, PUCHU, থিমপুচু, যেটা হচ্ছে ভুটানের একটা জায়গা। এই ভুটানের থিমপুচু নামক জায়গা থেকে এটা অরিজিনেট হয় বা উৎপত্তি লাভ করে। তারপরে এটা আলিপুর ডিস্ট্রিক্টে প্রবেশ করে। দেখো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে কোন কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়। 2-3 বার যখন বাড়িতে পড়বে তখন এটা অলরেডি মাথার মধ্যে ঢুকে যাবে। আলিপুর দুয়ার এবং কোচবিহার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তারপরে এটা ফাইনালি বাংলাদেশে যায়, তাহলে মাউথ কি হবে? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র river। আর এর যদি লেন্থ বলা হয়, দৈর্ঘ্য কত হবে? লেন্থ ওই 370 কিলোমিটার মতো লেন্থ। লেন্থ আর এর ট্রিবিউটারি যদি আমরা পড়ি, উপনদীগুলো যদি আমরা পড়ি, যেমন আমরা পাবো তাচু, তাচু এরকম, TACHU, তাচু, হাচু, দেউপা, এগুলো হচ্ছে তার উপনদী। তাচু, হাচু, দেউপা, নামগুলো অদ্ভুত। আর যদি বলে কান্ট্রিজ কোন কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে আমাদের কি হবে? ভুটান তো হবেই, ওখান থেকে উৎপত্তি লাভ ভুটান, করে। ইন্ডিয়া, বাংলাদেশ। হ্যাঁ, ইন্ডিয়া আর বাংলাদেশ।
এই তিনটে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের রাইডাক রিভার। তাহলে আমাদের আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার চলে আসি আমাদের 3 নাম্বার রিভার। আলিপুরদুয়ারের সদর দপ্তর কি? বলো, আলিপুরদুয়ারের সদর দপ্তর। আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারই। নেক্সট এবার রিভার, দেখো আমি একটু বলে দিই এটা। আলিপুরদুয়ারের সদর দপ্তর হচ্ছে আলিপুরদুয়ার, ঠিক এরকম জায়গায় অবস্থিত আলিপুরদুয়ার। আর কোচবিহারের সদর দপ্তরের নাম কি? কোচবিহার, ঠিক এরকম জায়গায় অবস্থিত কোচবিহার। আলিপুরদুয়ারের সদর দপ্তর আলিপুরদুয়ার, আর কোচবিহারের সদর দপ্তর কোচবিহার। তো চলে আসি পরের রিভার, সেটা হচ্ছে 3 নাম্বার, সেটা পড়বো হচ্ছে আমাদের কালজানি রিভার। কালজানি রিভার, এই কালজানি রিভার যদি বলা হয় এটা কোথায় থেকে অরিজিনেট হচ্ছে, এটা ভুটান হিলস থেকে অরিজিনেট হয়ে আসছে। এটা ভুটান হিলস থেকে এরকম ভাবে অরিজিনেট হয়ে আসছে। তারপর এটা আলিপুরদুয়ারের সদর দপ্তর আলিপুরদুয়ারের পাশ দিয়ে প্রবাহিত হয়। তারপর এটা কোচবিহারে যায়, কোচবিহারে গিয়ে আমরা দেখব ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়। তার মানে এখানটা কি কি জিনিস আমাকে জানতে হবে। প্রথমে কালজানের অরিজিনেট, কোথায় থেকে এটা উৎপত্তি লাভ করে, ফার্স্ট সেটা হচ্ছে ভুটান হিলস থেকে। তারপরে এটা আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরে এর মোহনা যদি বলি, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র রিভার, যেটাকে বাংলাদেশে আমরা বলি ব্রহ্মপুত্র রিভার, যেটাকে যমুনা নামও দেওয়া হয়। অপশানে যমুনা থাকবে বা ব্রহ্মপুত্র থাকবে, যে কোনো একটা থাকবে। আর এর লেন্থ যদি বলি 358 কিলোমিটার, 358 কিলোমিটার, 358 কিলোমিটার এর লেন্থ। আর এর উপনদী যদি বলি, ট্রিবিউটারিজ, উপনদীগুলো যদি আমরা বলি, যেমন কালজানি, এই কালজানি কেন বলছি, এই উপনদীগুলো যদি বলি যেমন চেকো, তারপরে নেনাই বা নুনাই, নেনাই, তারপরে হচ্ছে গদাধর, গদাধর, এগুলো হচ্ছে উপনদী। চেকো, নেনাই বা নুনাই, গদাধর, এগুলো হচ্ছে কালজানির উপনদী। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে কালজানি রিভার, এটা আলিপুরদুয়ারের পাশ দিয়ে প্রবাহিত হয়। আলিপুরদুয়ার, তাহলে যদি বলা হয় যে আমাদের আলিপুরদুয়ার শহরটা কোন নদীর তীরে অবস্থিত, আনসার হবে কালজানি। কালজানি ডাইরেক্ট এসে যমুনার সাথে মিলিত হয় না, তোরসার সাথে আগে মার্চ হয়ে যায়? এটা তোরসার সাথে মিলিত হয়, তোরসা পড়বে এরপরে। তো তোরসার ট্রিবিউটারি ধরা হয়, তবে পরীক্ষায় এর মাউথ তোরসাও থাকতে পারে, ব্রহ্মপুত্রও থাকতে পারে, ব্রহ্মপুত্রও কিন্তু দেয়। তার জন্য আমি তোরসা যখন বলবো পড়াবো তখন এই কথাটা আমি বলে দেবো যে কালজানি এটা তোরসার একটা ট্রিবিউটারি, কিন্তু কিছু কিছু প্রশ্ন দেখবে এর মাউথ হিসাবে ব্রহ্মপুত্রকে ধরা হয়, কারণ শেষ পর্যন্ত ব্রহ্মপুত্রের সাথেই মিলিত হচ্ছে দুটো নদী। তার জন্য আমরা যখন তোরসা পড়বো, তোরসার ট্রিবিউটারি হিসাবে কালজানিকেও কিন্তু লিখবো। এখানে আমি দেখিয়ে দেবো ব্যাপারটা। আর যদি বলে কালজানি কোন কোন মানে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে কি হবে আমার,
সেম তিনটে কান্ট্রি, ভুটান, ইন্ডিয়া, ভুটান, বাংলাদেশ। ইন্ডিয়া আর বাংলাদেশ, এই তিনটে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার চলে আসি 4 নাম্বার রিভার, তোরসা। ওয়েস্ট বেঙ্গল রিভার্স কিন্তু বিসিএস এর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা, জিওগ্রাফি, এটা খেয়াল রাখবে, মানে ওয়েস্ট বেঙ্গলের নদীগুলো। তারপরে চলে আসি আমরা লাল কালিমী, 4 নাম্বার। এবার হচ্ছে তোরসা রিভার। এই তোরসা রিভার এটা কোথায় থেকে অরিজিনেট হচ্ছে প্রথমে বলে দিই। এটা চুম্বি ভ্যালি, আমাদের তিবেত, কারণ আমরা জানি এখানে তো তিবেত রয়েছে, চায়না যে তিবেত, তিব্বত রয়েছে, তো সেখান থেকে অরিজিনেট হয়ে আসছে আমাদের তোরসা রিভার। তাহলে অরিজিনেট যদি বলা হয় সেটা যে চুম্বি ভ্যালি, চুম্বি ভ্যালি, তিবেত, তিব্বতের চুম্বি ভ্যালি থেকে এটা অরিজিনেট হয়ে আসছে। এখানে আয়ু দেয়, ওয়ায়ু দেয়। তার মানে ধরো এখান থেকে অরিজিনেট হয়ে আসছে, তারপর এটা ভুটানের দিক দিয়ে প্রবেশ করছে, তারপরে আলিপুরদুয়ার হয়ে কোচবিহার শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়, তারপরে এটা বাংলাদেশে যায়, তারপরে এটা তোরসা জল নিয়ে আমাদের মিলিত হচ্ছে ব্রহ্মপুত্রের সাথে। এরকম ভাবে কিন্তু এই তোরসা কেন বললাম, কালজানির জলটা নিয়ে এই কিন্তু মিলিত হচ্ছে আমাদের ব্রহ্মপুত্রের সাথে, এইভাবে কিন্তু প্রবাহিত হচ্ছে আমাদের তোরসা রিভার। তার জন্য তোরসার যে ট্রিবিউটারি কিন্তু আমাদের কালজানি, কালজানিকেও কিন্তু লিখবো তোরসার উপনদীর ক্ষেত্রে। তাহলে অরিজিনেট কি লিখলাম, এটা চুম্বি ভ্যালি থেকে, তিব্বতের চুম্বি ভ্যালি থেকে উৎপত্তি লাভ করে, তারপর এটা আলিপুরদুয়ার কোচবিহার হয়ে এই যে মোহনা যদি আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। আর এর যে লেন্থ সেটা হচ্ছে 358 কিলোমিটার। আচ্ছা, এই কালজানির লেন্থ কত লিখেছি, 300 না, এখানে ভুল লিখেছি, এটা 358 না, কালজানির লেন্থ হবে 225 কিলোমিটার মতো, 225 কিলোমিটার। এটা একটু ঠিক করে নাও, কালজানির লেন্থ হবে 225 কিলোমিটার, আর তোরসার লেন্থ হবে 358 কিলোমিটার, 358। তোরসার লেন্থ হবে 358 কিলোমিটার, আর কালজানির লেন্থ হবে 225 কিলোমিটার। এই দুটো জিনিস কিন্তু একটু ঠিক করে নাও, তোরসা 358, কালজানি 225 কিলোমিটার। তাহলে মোহনা দেখলাম এর। এবারে ট্রিবিউটারি গুলো যদি দেখি, তোরসার ট্রিবিউটারি উপনদীগুলো, যেমন কালজানি আগেই বললাম, কালজানির উপনদী, তারপরে মেলাঙ্গি, মেলাঙ্গি, বেলা, বিএলএ, বেলা, মেলাঙ্গি, বেলা, ঘরঘরিয়া, ঘরঘরিয়া, এটা একটা উপনদী তোরসার। তারপরে সুনজাই, SUNJAI, সুনজাই, হালং, HALONG, হালং। এই উপনদীগুলো আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে তোরসার উপনদী, কালজানি, মেলাঙ্গি, বেলা, ঘরঘরিয়া, সুনজাই এবং হালং। আর যদি বলা হয় কোচবিহার শহরটা কোন নদীর তীরে অবস্থিত, আনসার কি হবে, তোরসা নদীর তীরে অবস্থিত। যেমন আমরা আলিপুরদুয়ার যেমন কালজানি নদীর তীরে অবস্থিত, আর কোচবিহার জায়গাটা, কোচবিহার ডিস্ট্রিক্টের যে সদর দপ্তর কোচবিহার, সেই কোচবিহার শহরটা তোরসা নদীর তীরে অবস্থিত। এই দুটো জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। লেখা হয়ে গেলে জানাবে।
হয়েছে লেখা? হ্যাঁ, স্যার। এবার চলে আসি পরের রিভার। এবার কোন রিভার পড়বো বলো? জলঢাকা। হুম, বারবার করে কিন্তু একটা কথা, কোন জেলার মধ্য দিয়ে কোন নদীগুলো প্রবাহিত হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু, আর কোন শহরের তীরে কোন নদী অবস্থিত, এই দুটো জিনিস। এবার 5 নম্বর, জলঢাকা। জলঢাকা রিভার, এই জলঢাকা রিভার কোথায় থেকে অরিজিনেট হয়ে আসছে? আমাদের সাউথ ইস্ট সিকিম, এটা তো সিকিম, এই যে এটা যদি সিকিমের নর্থ হয়, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। তো এই সাউথ ইস্ট সিকিম এখান থেকে অরিজিনেট হয়ে আসছে, দক্ষিণ পূর্বের দিক থেকে। তারপরে এই নদীটা অরিজিনেট হয়ে এসে কালিম্পং, এটা কালিম্পং এর ইস্টার্ন বাউন্ডারিটা তৈরি করে, কারণ কালিম্পং এর ইস্টের দিকে তো ভুটান। তো কালিম্পং এর ইস্টার্ন বাউন্ডারিটা তৈরি করে এটা জলপাইগুড়িতে প্রবেশ করে। এই যে জলপাইগুড়িতে প্রবেশ করার পর এই নদীটা কোচবিহার হয়ে, আমাদের কোচবিহার হয়ে তারপরে বাংলাদেশে যায়। বাংলাদেশে গিয়ে এখানে আমি একটু থামিয়ে দিলাম, এত দূর অব্দি আসলাম। তার মানে আমাদের ফার্স্ট জানতে হবে এটা অরিজিনেট, উৎপত্তি লাভ করছে কোথায়? সাউথ ইস্ট সিকিম, সাউথ ইস্ট অফ সিকিম। সিকিমের দক্ষিণ পূর্ব পার্টের একটা লেক রয়েছে, সেটা বলে বিদং লেক। এই বিদং লেক থেকে এটা অরিজিনেট হয় আমাদের জলঢাকা রিভারটা। তারপরে এটা কালিম্পং এর ইস্টার্ন বাউন্ডারিটা তৈরি করে, তারপরে জলপাইগুড়িতে যায়। এবং জলপাইগুড়িতে যখন গেল, এখানটা একটা জলপাইগুড়ি ন্যাশনাল পার্ক অবস্থিত, এই যে এই জায়গাটা জলপাইগুড়ি, এখানটা। সেই ন্যাশনাল পার্কের নাম কি বলতে পারবে? জলপাইগুড়িতে অবস্থিত। আমি এগুলো তো দিয়ে দিয়েছিলাম লিস্ট। গরুমারা ন্যাশনাল পার্ক। তাহলে যদি বলা হয় গরুমারা ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়িতে। কোন নদীর তীরে অবস্থিত? জলঢাকা নদীর তীরে অবস্থিত। বোঝা গেল? জলদাপাড়া কিন্তু জলপাইগুড়িতে না, কিন্তু জলদাপাড়া জলপাইগুড়ি করে দেবে তা কিন্তু না। জলদাপাড়া কোথায় অবস্থিত? জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোন জেলায় বলো? জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? স্যার আলিপুরদুয়ার। হ্যাঁ, আলিপুরদুয়ার। আর গরুমারা সেটা কিন্তু আমাদের জলপাইগুড়িতে, এই জলঢাকা নদীর তীরে অবস্থিত। তারপরে এটা কোচবিহার হয়ে তারপরে প্রবেশ করছে আমাদের বাংলাদেশ। এবং এর যদি লেন্থ বলা হয়, আমাদের জলঢাকার লেন্থ, সেটা হচ্ছে 192 কিলোমিটার। আর এর যদি মাউথ বলা হয়, সেটা হচ্ছে তিস্তা রিভার, কারণ এ তিস্তা রিভারের সাথে মিলিত হয়। জলঢাকা রিভার তিস্তা নদীর সাথে মিলিত হয়। আর এর যদি ট্রিবিউটারি বলা হয়, উপনদী, তাহলে কি কি উপনদী আমরা পড়বো? যেমন মূর্তি, নকশা, মূর্তি, তারপরে নকশা, ডাইনা, ধারলা, DHARLA, ধারলা, সুতুঙ্গা, SUTUNGA, সুতুঙ্গা। যতটা মনে থাকবে মনে রাখার চেষ্টা করবে। তারপরে মুনচাই বলে একটা ট্রিবিউটারি পাই আমরা, মুনচাই,
CHAI, মুনচাই, MUNCHAI, মুনচাই। তো এই কতগুলো উপনদী জল ঢাকার। আর মূর্তি, নকশা, ডাইনা, ধারলা, মুনচাই, সুতুঙ্গা। আর লেন্থ 192 কিলোমিটার। অরিজিনেট হচ্ছে সাউথ ইস্ট সিকিমের বিদং লেক থেকে। তারপর এটা কালিম্পং এর ইস্টার্ন সাইড থেকে প্রবাহিত হয়, মানে ইস্টার্ন বাউন্ডারিটা তৈরি করে। তারপরে জলপাইগুড়িতে যায়, জলপাইগুড়িতে যে গরুমারা ন্যাশনাল পার্ক অবস্থিত, তাহলে যেটা জলঢাকা নদীর তীরে অবস্থিত। তারপরে এটা কোচবিহার হয়ে বাংলাদেশে প্রবেশ করে, তারপরে তিস্তা নদীর সাথে মিলিত হয়। এই গেল জলঢাকা নদী। এবার নেক্সট রিভার চলে আসি তিস্তা, 6 নম্বর, যেটা আমাদের নর্থ বেঙ্গলের সব থেকে ইম্পর্টেন্ট রিভার, সেটাতে তিস্তা রিভার। যাকে বলা হয় ত্রাসের নদী বলা হয়, রিভার অফ ফিয়ার বলা হয় আমাদের নর্থ বেঙ্গলের, ত্রাসের নদী। এবার হবে আমাদের 6 নাম্বার এবার তিস্তা। তিস্তার নাম আমরা আগেই পড়েছি। এটা অরিজিনেট কোথায় থেকে হয়? জেমু গ্লেসিয়ার। উৎপত্তি লাভ করে আমাদের জেমু হিমবাহ থেকে, জেমু গ্লেসিয়ার। কোথায়? সিকিম। তাহলে সিকিমের জেমু গ্লেসিয়ার থেকে অরিজিনেট হয়ে আসে। ধরো আমি তিস্তাকে নিয়ে আসি এবার একটু ম্যাপের দিকে। তিস্তা ধরো জেমু গ্লেসিয়ার থেকে অরিজিনেট হয়ে আসছে, এই যে। তারপরে এটা কালিম্পং এবং দার্জিলিং এর বাউন্ডারি তৈরি করে। তারপরে জলপাইগুড়িতে যায়, জলপাইগুড়িতে প্রবেশ করে এটা এরকম। আর এখানটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির যে সদর দপ্তর, তার নাম কি? জলপাইগুড়ি, যে এখানটায় করে অবস্থিত। সেই জলপাইগুড়ির পাশ দিয়ে প্রবাহিত হয়। জলপাইগুড়ির সদর দপ্তর জলপাইগুড়ি। খেয়াল রাখবে যে নর্থ বেঙ্গল এই নদীগুলো, এই ডিস্ট্রিক্ট গুলো আছে আমাদের, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এগুলো সদর দপ্তরে ওই জেলার নাম অনুযায়ী। দার্জিলিং এর যেমন দার্জিলিং, কালিম্পং এর কালিম্পং, জলপাইগুড়ি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার, কোচবিহারের কোচবিহার। তো আমাদের জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা রিভার। তারপরে এটা আমাদের কোচবিহার হয়ে, সামান্য কোচবিহার, এই যে কোচবিহারে প্রবেশ করে তারপর এটা বাংলাদেশে যায়। বাংলাদেশে গিয়ে আমাদের জলঢাকা নদীর জলটা নেয়। তারপর এটা ফাইনালি আমরা দেখব ব্রহ্মপুত্র বা যে ব্রহ্মপুত্র বা যেটাকে বলি আমরা যমুনা, যে যমুনা, যেটা রংপুর জেলা বাংলাদেশের, এই রংপুর জেলা যে যমুনা বা ব্রহ্মপুত্র, সেখানে গিয়ে কিন্তু আমাদের তিস্তা নদীটা কিন্তু মিলিত হয়। তাহলে কি কি লিখবো আমরা এখানটায়? ফার্স্ট অরিজিনেট, যেটা জেমু গ্লেসিয়ার, সিকিম থেকে অরিজিনেট হলো। তারপরে এটা দার্জিলিং এবং কালিম্পং এর বাউন্ডারি তৈরি করছে। তারপরে এটা জলপাইগুড়ি, মানে জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই। ধরো তোমাকে প্রশ্ন করলো যে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত। এবার অপশানে ধরো তিস্তা নেই, কি বললাম? যদি তোমাকে প্রশ্ন করে যে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, তাহলে তোমার আনসার তিস্তা। কিন্তু অপশানে তিস্তা নেই, তাহলে খেয়াল রাখবে তিস্তা যদি না থাকে তাহলে তিস্তার একটা উপনদী থাকবে, তার নাম হচ্ছে করলা নদী, মানে এখানকার একটা লোকাল নদী জলপাইগুড়ি এখানটায়। তাহলে এটাও কিন্তু খেয়াল রাখবে, করলা রিভার। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা যদি অপশানে না থাকে তাহলে করলা থাকবে। তাহলে আমরা কি দেখলাম? জেমু গ্লেসিয়ার থেকে অরিজিনেট হয়ে কালিম্পং দার্জিলিং এর বাউন্ডারি তৈরি করে জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়, তারপরে কোচবিহারে যায়, তারপরে বাংলাদেশে গিয়ে জলঢাকা নদীর জল নিয়ে আমাদের মাউথ, যেটা কোথায় আমরা ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়, বা যেটাকে আমরা যমুনা বলতে পারি।
বা যমুনা, যমুনা বা যমুনা। এটা অ্যাকচুয়ালি আমাদের রংপুর জেলায় অবস্থিত। এই মোহনাটা রংপুর ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। রংপুর ডিস্ট্রিক্ট বাংলাদেশের কাছে এর মোহনাটা, তিস্তা। আর কি কি পড়বো তিস্তা সম্পর্কে? তিস্তার লেন্থ যদি বলা হয় 309 কিলোমিটার মতো। তিস্তার লেন্থ 309 কিলোমিটার মতো। মাউথ তো বললাম। উপনদী যদি বলা হয় তাহলে 1 নম্বর তো জল ঢাকা হবেই, আমরা জানি, জল ঢাকা রিভার। আর আরেকটা রঙ্গিত বলে একটা রিভার পাই, রঙ্গিত বলে একটা নদী আমরা কিন্তু পাই। ইম্পর্টেন্ট না, তাও মাথায় রাখি। আর তিস্তাকে বলা হয় রিভার অফ ফিয়ার, বা তাকে বলা হয় ত্রাসের নদী। ত্রাসের নদী বলা হয় কারণ এটা খামখেয়ালি প্রকৃতির, বন্যা পরিস্থিতিও তৈরি করে, তার জন্য একে ত্রাসের নদী কিন্তু বলা হয়। এই গেল আমাদের তিস্তা রিভার। এবার চলে আসি 7 নাম্বার। এবার 7 নাম্বার কোন নদী পড়বো বলো? সাত নাম্বার, সেটা হচ্ছে মহানন্দা। মহানন্দা রিভার কোথায় থেকে অরিজিনেট হয় যদি বলি? মহানন্দা আমরা আগেও পড়েছিলাম গঙ্গা পড়ানোর সময়। এটা পাগলাঝোড়া ফলস, আগে লিখে নি, পাগলাঝোড়া ফলস একটা জলপ্রপাত থেকে। এই পাগলাঝোড়া ফলস কোন পাহাড়ে অবস্থিত যদি বলা হয়? অন মহলধিরাম হিলসে। মহলধিরাম পর্বতে, মহলধিরাম হিলসে অবস্থিত। এবং এটা কোথায় অবস্থিত? নিয়ার চিম্বলি, চিম্বলি বলে একটা জায়গা, চিম্বলি। এই চিম্বলি কোথায় অবস্থিত? অফ কার্শিয়াং, কার্শিয়াং নামক জায়গায় চিম্বলি নামক জায়গাটা অবস্থিত। এই কার্শিয়াং, এখানটায় এস এইসও দাও, কার্শিয়াং। এই কার্শিয়াং কোন জেলায় অবস্থিত? এবার দার্জিলিং। তাহলে আমাদের মহানন্দা রিভার, যেটা পাগলাঝোড়া ফলস যে জলপ্রপাত থেকে অরিজিনেট হয়ে আসছে, এবং সেটা মহলধিরাম পর্বতে অবস্থিত, যেটা নিয়ার চিম্বলি নামক জায়গা, যেটা কার্শিয়াং এ অবস্থিত। এই চিম্বলি যেটা ইস্ট, মানে ইস্ট অফ কার্শিয়াং, কার্শিয়াং যদি বলি আমরা, ইস্ট অফ কার্শিয়াং মানে কার্শিয়াং এর পূর্ব দিকে অবস্থিত। ইস্ট, ইস্ট অফ কার্শিয়াং, কার্শিয়াং এর পূর্ব দিকে অবস্থিত দার্জিলিং। এবার আমরা ম্যাপে চলে যাই। দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, ছবিতে ভালো করে দেখবে এখানটায়। এটা হচ্ছে আমাদের দার্জিলিং, এবং দার্জিলিং এর ঠিক এখানটায় হচ্ছে কার্শিয়াং। এই যে এই জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে কার্শিয়াং, কালিম্পং এর দিকে। তো এখান থেকে আমাদের অরিজিনেট হচ্ছে আমাদের দার্জিলিং জেলা থেকে। দার্জিলিং জেলার যে একটা পার্ট কার্শিয়াং, সেখান থেকে নদীটা অরিজিনেট হয়ে এটা জলপাইগুড়ি এবং দার্জিলিং এর বর্ডার বরাবর প্রবাহিত হয়। তারপরে আমরা জানি এখানটায় একটা দার্জিলিং এর আর একটা জায়গা, সেটা হচ্ছে শিলিগুড়ি।
তাহলে শিলিগুড়ির পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা শিলিগুড়ি। তাহলে যদি বলে শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, মহানন্দা নদীর তীরে অবস্থিত, লেখাচ্ছে এগুলো আস্তে আস্তে। এবং এই মহানন্দা রিভারটা দার্জিলিং এবং জলপাইগুড়ি বাউন্ডারি বরাবর প্রবাহিত হয়ে এখানটা আবার একটা মানে অভয়ারণ্য অবস্থিত, একটা স্যাংচুয়ারি অবস্থিত, সেটা হচ্ছে মহানন্দা অভয়ারণ্য। সেটা কিন্তু আমাদের জলপাইগুড়ি এবং দার্জিলিং এর বাউন্ডারিতে অবস্থিত, এখানটাই করে, এটা লেখাচ্ছি পরে। তারপরে এটা আমাদের দার্জিলিং হয়ে প্রবেশ করছে কোথায়, বিহারে যায়। রিভারটা দেখো দার্জিলিং হয়ে নদীটা চলে এলো কোথায়, বিহারে প্রবেশ করলো, এটা বিহারে, যে আমি আগে বলেছি বিহার এটা। তারপরে বিহারে এসে রিভারটা আবার টার্ন নেয়, টার্ন নিয়ে আবার মালদাতে যায়। মালদাতে গিয়ে এখানটায় অবস্থিত মালদার যে সদর দপ্তর, তার নাম কি, ইংলিশ বাজার। ইংলিশ বাজার। সেই ইংলিশ বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয়, তারপর এটা ফাইনালি যাচ্ছে আমাদের কোথায়, আমাদের চলে যাচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশে গিয়ে পদ্মার সাথে মিলিত হয়। আমরা জানি কোন জায়গায় মিলিত হয়, মনে আছে কি, বলেছিলাম গোদাগাড়ি নামক জায়গা, এটা পদ্মার সাথে গিয়ে কিন্তু মিলিত হয়। যখন আমরা গঙ্গা পড়াই তখন কিন্তু আমি এটা কিন্তু বলেছিলাম, গিয়ে তারপরে পদ্মার সাথে এটা মিলিত হয়। নবাবগঞ্জ বলে একটা জায়গা, ডিস্ট্রিক্ট রয়েছে, নবাব, NAW, যেখানে মিলিত হলো নবাবগঞ্জ ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। সেখানে গিয়ে আমাদের মিলিত হচ্ছে আমাদের মহানন্দা রিভারটা বাংলাদেশে পদ্মার সাথে, যেটাকে আমরা এবং এই জেলার একটা জায়গা গোদাগাড়ি, সেই জায়গায় কিন্তু আমাদের মিলিত হচ্ছে মহানন্দা রিভারটা। তাহলে আমাদের যদি বলে ইংলিশ বাজার কোন নদীর তীরে অবস্থিত, মহানন্দা। শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, সেটাও মহানন্দা। হয়েছে? বলো। আর এখানটায় অবস্থিত কি আমাদের, এই যে এখানটায় আমাদের জলপাইগুড়ি এবং দার্জিলিং এর বর্ডারে, যেটা মহানন্দা নদীর ওপর মহানন্দা অভয়ারণ্য বা স্যাংচুয়ারি অবস্থিত। মহানন্দা SANCTUARY স্যাংচুয়ারি অবস্থিত, যেটা দার্জিলিং এবং জলপাইগুড়ি বর্ডার বরাবর। মহানন্দার লেন্থ কত বলেছিলাম যেদিন পড়াই, গঙ্গা 360 কিলোমিটার মতো। আর এর যদি উপনদীগুলো আমরা পড়ি ট্রিবিউটারি, তাহলে আমরা কি কি পড়বো, যেমন বালাসন, বালাসন, তারপরে আমরা বলতে পারি কালিন্দী, কালিন্দী রিভার। এই যে এখানে একটু কথা মাথায় রাখবে যে ইংলিশ বাজার কোন নদীর তীরে অবস্থিত, মহানন্দা, আমরা জানি, কিন্তু মহানন্দা যদি অপশনে না থাকে তখন খেয়াল রাখবে কালিন্দী কিন্তু থাকবে। যেমন তিস্তার মতো, তিস্তা এই সরি তিস্তা, হ্যাঁ তিস্তা, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, তিস্তা, তিস্তা যদি না থাকে করলা থাকবে অপশনে। ঠিক তেমনই মহানন্দা, এখানটায় ইংলিশ বাজার কোন নদীর তীরে অবস্থিত, মহানন্দা, আর মহানন্দা না থাকলে তার একটা উপনদী কালিন্দী কিন্তু অপশনে থাকবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর কি কি উপনদী পড়বো, যেমন কানকাই, তারপরে আমরা পড়বো মেচি, MECHI। এগুলো মোটামুটি এগুলো মাথায় রাখলেই হবে। এগুলো হচ্ছে আমাদের উপনদী, সেটা হচ্ছে আমাদের মহানন্দা। আর মহানন্দা যদি বলে কোন কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে আনসার কি হবে, বলো। মহানন্দা কোন কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, ইন্ডিয়া, বাংলাদেশ। ইন্ডিয়া, বাংলাদেশ। এবার চলে এসে 8 নাম্বার,
মেচি রিভার, MECHI। এই মেচি রিভার, এখানে আবার মহানন্দা। এই মেচি রিভার এটা কোথায় থেকে অরিজিনেট হয়? এটা আমাদের নেপালে যে মহাভারত রেঞ্জ অবস্থিত, সেই মহাভারত রেঞ্জ থেকে অরিজিনেট হয়। মহাভারত রেঞ্জ কোথায়? নেপালের মহাভারত রেঞ্জ থেকে অরিজিনেট হচ্ছে আমাদের মেচি রিভারটা। এটা একটু দেখে নাও এখানটায়। এটা হচ্ছে আমাদের নেপাল, আমি আগে বলেছি। তারপরে এটা আমাদের বাউন্ডারি বরাবর প্রবাহিত হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং নেপালের বাউন্ডারি বরাবর প্রবাহিত হয়ে বিহারে গিয়ে এটা কিন্তু মহানন্দার সাথে কিন্তু মিলিত হয় এই মেচি রিভারটা। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং নেপালের বর্ডার বরাবর প্রবাহিত হচ্ছে মেচি রিভারটা। ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেপাল এর বর্ডার বরাবর প্রবাহিত হচ্ছে আমাদের মেচি রিভার। তারপরে এটা বিহারে গিয়ে মহানন্দার সাথে মিলিত হয়। টোটাল লেন্থ ওই 80 কিলোমিটার এরকম লেন্থ আমরা পাই মেচি রিভার। ওটা আমাদের ইম্পর্টেন্ট না অতটা। আরেকটা রিভার এখানে যদি বলি যে আমাদের সিকিমের ঠিক এরকম পার্ট থেকে অরিজিনেট হয়, ওয়েস্ট সিকিম থেকে। তারপরে এটা সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারি বরাবর প্রবাহিত হয়ে তিস্তার সাথে জয়েন করে যায়। এটা হচ্ছে রঙ্গির বলে একটা রিভার পাই, রঙ্গির রিভার। এটাও ইম্পর্টেন্ট না, ছোট রিভার, নদী, রঙ্গির রিভার। এটা মনে রাখতেও পারো, না রাখতেও পারো। যেটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বাউন্ডারি বরাবর প্রবাহিত হচ্ছে, রঙ্গির রিভার। তাহলে আমাদের এই রিভার্স গুলো ইম্পর্টেন্ট, যেটা নর্থ বেঙ্গলের। এবার তোমাকে যদি সিকুয়েন্সিয়ালি প্রশ্ন করে ইস্ট থেকে ওয়েস্ট, যদি তোমাকে সাজাতে দেয় পূর্ব থেকে পশ্চিম, অথবা তোমাকে পশ্চিম থেকে পূর্ব দিকেও দিতে পারে, তাহলে আমাদের 1 নম্বর নদী কি পাবো আমরা? 1 নম্বর নদী সংকোচ রিভার। 2 নম্বর নদী কি পাবো আমরা? 2 নম্বর নদী রাইডার। রাইডাক রিভার। 3 নম্বর কি পাবো আমরা? কালজানি। 4 নম্বর তোরসা। 5 নম্বর জলঢাকা। তারপরে 6 নম্বর তিস্তা। 7 নম্বর মহানন্দা। 8 নম্বর মেচি রিভার। এই হচ্ছে আমাদের সিকোয়েন্সটা, কিন্তু খেয়াল রাখতে হবে পরপর। নর্থ বেঙ্গলের আর দুটো নদী আমরা মাথায় রাখবো, যেখান থেকে বিসিএস এর পছন্দের প্রশ্ন। একটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর, একটা হচ্ছে উত্তর দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তরের নাম কি? বলো। সব কি ভুলে গেলে নাকি? রায়গঞ্জ। হ্যাঁ, রায়গঞ্জ। দক্ষিণ দিনাজপুর এই যে এই জায়গাটায় বালুরঘাট। দক্ষিণ দিনাজপুরে যে সদর দপ্তর বালুরঘাট, প্রশ্ন হয় এই বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত, একটা। আর উত্তর দিনাজপুরের সদর দপ্তর রায়গঞ্জ, এই যে রায়গঞ্জ, এটা কোন নদীর তীরে অবস্থিত? বিসিএস এর পছন্দের প্রশ্ন, বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত আর রায়গঞ্জ কোন নদীর তীরে অবস্থিত। চলে আসি প্রথমে বালুরঘাট। দেখো আমাদের শিলিগুড়ি ঠিক এখান থেকে একটা নদী অরিজিনেট হয়, শিলিগুড়ি, যেটা বলে 40 নম্বর ওয়ার্ড। শিলিগুড়ির এই 40 নম্বর ওয়ার্ড, যেটা বৈকণ্ঠপুর ফরেস্ট নিয়ার বলা হয়, বৈকণ্ঠপুর ফরেস্ট, সেখান থেকে একটা নদী অরিজিনেট হয়। এই যে অরিজিনেট হয়ে এটা বাংলাদেশে প্রবেশ করে, এই যে বাংলাদেশ কালোটা। তারপরে এটা এরকম এরকম ভাবে আস্তে আস্তে আমাদের দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করে, তারপরে বালুরঘাটের পাশ দিয়ে তারপরে এটা বাংলাদেশে চলে যায়। এই নদীটার নাম হচ্ছে আত্রই রিভার। তাহলে বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? ATRAI, আত্রই নদীর তীরে অবস্থিত। দেখবে ম্যাপ থাকলে এটা দেখতে পাবে, আত্রই নদীর তীরে অবস্থিত বালুরঘাট। এই যে এটা হচ্ছে আত্রই রিভার, ATRAI। এবার হচ্ছে আমাদের রায়গঞ্জ।
রায়গঞ্জের পাশ দিয়ে একটা নদী আসে, সেটা হচ্ছে কোন নদী? এরকম ভাবে, পুনর্ভব। হ্যাঁ, কুলিক রিভার। এই রায়গঞ্জ যেটা কি মালদা থেকে মহানদীর সাথে মিলিত হয়, মহানন্দার সাথে, সেটা হচ্ছে কুলিক রিভার। তাহলে এই দুটো নদীর নাম মাথায় রাখতে হবে। রায়গঞ্জ হচ্ছে কুলিক নদীর তীরে অবস্থিত, বালুরঘাট হচ্ছে আত্রাই নদীর তীরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। তাহলে আমাদের রায়গঞ্জ কুলিক নদীর তীরে অবস্থিত, আর আত্রাই নদীর তীরে হচ্ছে বালুরঘাট অবস্থিত। তাহলে আমরা কি দেখলাম? আমাদের মহানন্দা রিভার। তাহলে আমরা ইস্ট থেকে ওয়েস্ট, আমি আরেকবার বলে দিই। তাহলে আমাদের ইস্ট, পূর্ব থেকে পশ্চিম দিকে যে সিকোয়েন্সটা পেলাম, সবাই বলবে 1 নম্বর কি পেলাম আমরা? সংকোচ রিভার। 2 নম্বর কি পেলাম আমরা? রাইডাক রাইডার। রিভার। 3 নম্বর কালজানি। 4 নম্বর তোরসা। তারপরে কি পেয়েছি? তোরসার পর জলঢাকা, জলঢাকা। তারপরে তিস্তা, তারপরে মহানন্দা, তারপরে মেচি রিভার। এই সিকোয়েন্সটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে নর্থ বেঙ্গল। আর তারপরে আমরা নর্থ বেঙ্গলে আরো কিছু নদী যেমন কুলিক রিভার পড়লাম, রায়গঞ্জ, আর আত্রাই রিভার হচ্ছে বালুরঘাট। এই গেল আমাদের নর্থ বেঙ্গলের টোটাল রিভার, ইম্পর্টেন্ট রিভার। সাউথ বেঙ্গল তো আমাদের অলরেডি কমপ্লিট। এবার যে বিষয়টা আমি লেখাবো সেটা হচ্ছে কোন শহরের তীরে কোন নদীগুলো, কোন নদীর তীরে কোন শহরগুলো অবস্থিত, সেটা লিস্ট আমি এভাবে লেখাবো। তাহলে আমি এটা কিন্তু মুছে দিলাম। আর নদীগুলো কিন্তু এইভাবেই পড়বে। দরকার হলে ম্যাপ কিনবে, ম্যাপের মধ্যে পেন দাগিয়ে দাগিয়ে, মার্কার পেন দাগিয়ে দাগিয়ে পড়বে। মুখস্থ করে কিন্তু হবে না এসব জিনিস। মুখস্থ করবে 1 সপ্তাহ, খুব বেশি হলে মনে থাকবে, তারপরে আবার ভুলে যাবে। তখন দেখবে যে নদীর উৎসটাই মনে নেই, যে কোথা থেকে উৎপত্তি লাভ করলো, কোন দিক দিয়ে যাচ্ছে ওটা তো দূরের কথা। তার জন্য ম্যাপে দাগিয়ে দাগিয়ে পড়বে। একদিকে লেখো সিটিজ, আর একদিকে লেখো রিভার। তাহলে ফার্স্ট আগে নর্থ বেঙ্গল থেকে শুরু করি। নর্থ বেঙ্গল, তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে কি পড়বো আমরা? একদম উপর থেকেই আসি। প্রথমে আলিপুরদুয়ার। তাহলে 1 নাম্বার যদি পড়ি আলিপুরদুয়ার, এই যে এগুলো কিন্তু মুখস্থ করবে না, আমি তোমাদের পড়ার সুবিধার্থে লিখে দিচ্ছি। এগুলো কিন্তু নদী পড়তে পড়তে মনে রাখবে। আলিপুরদুয়ার, তাহলে আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? কালজানি নদীর তীরে অবস্থিত। 2 নাম্বার কি পড়েছে আমরা আলিপুরদুয়ারের পর? কোচবিহার পড়েছি। তাহলে কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? তোরসা। তোরসা নদীর তীরে অবস্থিত। 3 নাম্বার কি পড়েছি আমরা? জলপাইগুড়ি। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা। আর তিস্তা যদি না থাকে অপশনে কি থাকবে আমার? করলা। দুটোই লিখে দিলাম। 4 নাম্বার যদি বলি শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, আনসার কি হবে? বলো। অত্রি। মহানন্দা। মহানন্দা বা অপশনে মহানন্দা ট্রিবিউটারি বালাসনও কিন্তু থাকতে পারে। এই দুটো নদী কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। মহানন্দা না থেকে বালাসন থাকে। আর যদি বলে দার্জিলিং কোন নদীর তীরে অবস্থিত, আনসার কি হবে? দার্জিলিং। দেখো এখানটায় করে অবস্থিত, এই যে দার্জিলিং, কালিম্পং, তারপর এখানে দার্জিলিং। তাহলে এটা কি হবে? তিস্তা। তিস্তা কাছাকাছি, তিস্তা হবে। তিস্তা। তাহলে আমাদের আলিপুরদুয়ার, কালজানি, কোচবিহার, তোরসা,
জলপাইগুড়ি, তিস্তা, করলা দুটোই মাথায় রাখবো। শিলিগুড়ি, মহানন্দা, বালাসোন, আর দার্জিলিং এতে তিস্তা। তারপর নিচের দিকে নামি, আমাদের উত্তর চব্বিশ পরগনা, এই উত্তর চব্বিশ কেন বলছে, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুরের এখানে একটা জায়গা পাবো, ঠিক এরকম জায়গায়, ইসলামপুর। তাহলে ইসলামপুর যদি বলে কোন নদীর তীরে অবস্থিত, কাছে কাছে, এই যে এটা কোন নদী, মহানন্দা। তাহলে আমাদের ইসলামপুর কোন নদী হবে, 6 নম্বর, নর্থ দিনাজপুরের ইসলামপুর, সেটা হচ্ছে মহানন্দা রিভারের তীরে, মহানন্দা। 7 নম্বর রায়গঞ্জ। তাহলে রায়গঞ্জ, এই যে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ কোন নদীর তীরে হবে, এটা তো বললাম আমি অলরেডি, কুলিক। 8 নাম্বার চলে আসে ইটাহার, এই যে এখানটায় পাবো, ইটাহার বলে একটা জায়গা, নর্থ দিনাজপুরের ইটাহার, একদম নিচের দিকে ইটাহার। ইটাহার কোন নদীর তীরে অবস্থিত, এটাও কিন্তু আমরা কাছাকাছি মহানন্দা পাবো, মহানন্দাকেই কিন্তু নেওয়া হয় আনসার। দেখবে নদীর কিন্তু কিছু কিছু ব্যাপার আছে, মহানন্দাকেই নিয়ে ইটাহার। আর বালুরঘাট, আত্রই, এটা তো বললাম। আর ইংলিশ বাজার, মালদার, এটাও বলেছি ইংলিশ বাজার। তাহলে কি মহানন্দা, আর মহানন্দা না থাকলে কালিন্দী হবে আনসার। তাহলে মহানন্দা এবং কালিন্দী দুটো লিখে রাখো, দুটো অপশনে থাকবে না। এই গেল নর্থ বেঙ্গলে যে সিটি গুলো, কোন শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত। এবার চলে আসে আমাদের সাউথ বেঙ্গল। দেখো সাউথ বেঙ্গল আমরা জানি এটা হচ্ছে ভাগীরথী, তারপরে এখানটায় জলঙ্গি এসে মিলিত হলো, এই যে এরকম ভাবে। তারপরে আমাদের নদীর নাম হয়ে যাচ্ছে হুগলি, এই যে হুগলি। তার মানে এবার যদি আমরা সিটি গুলো এখানটায় পড়ি, যে প্রথমে দেখো আমাদের শুরু করি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদে যে সদর দপ্তর এখানটায় অবস্থিত এরকম জায়গায়, সেটা হচ্ছে বহরমপুর। তাহলে যদি বলে বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত, আনসার কি হবে, ভাগীরথী। ভাগীরথী। তাহলে আমরা 9 নম্বর যদি লিখি, সাউথ বেঙ্গল যেহেতু, তাহলে আমরা 1 নম্বর দিয়ে আবার শুরু করি, সেটা হচ্ছে ভাগীরথী। 2 নাম্বার, এখানটা একটা নদিয়া, এই যে নদিয়া, আর এখানটা অবস্থিত কি আমাদের পলাশী, যেখানে যুদ্ধ হয়। তাহলে পলাশী কোন নদীর তীরে অবস্থিত, সেটাও ভাগীরথী। ভাগীরথী। পলাশী সেটাও কিন্তু ভাগীরথী। 3 নম্বর চলে আসি আমাদের, এই সাইট গুলো হলো, আমরা যদি বীরভূমের দিকে যাই, আমরা যখন বীরভূম পড়াই সেখানে আমি বলেছিলাম যে এখানটায় তারাপীঠ, রামপুরহাট অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত, বলো। তারাপীঠ, রামপুরহাট, এটা কোন নদীর তীরে অবস্থিত, এই দিক দিয়ে ব্রাহ্মণী, তারপরে কি আছে, দ্বারকা রিভার বা দ্বারকা রিভার, এটা হচ্ছে রামপুরহাট, তারাপীঠ অবস্থিত এখানটায়। তারপরে নেক্সট 4 নাম্বার, আমাদের বীরভূমের সদর দপ্তর কি, সিউড়ি। সিউড়ি এখানে অবস্থিত। তারপরে এখানে সাঁইথিয়া বলে জায়গাটা অবস্থিত। আর এই দিক দিয়ে যে নদীটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের ময়ূরাক্ষী। কোপাই। তাহলে যদি বলা হয় সিউড়ি, তারপরে সাঁইথিয়া, এই জায়গাগুলো কোন নদীর তীরে অবস্থিত, ময়ূরাক্ষী।
ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। তারপর এখানটায় অবস্থিত কি আমাদের শান্তিনিকেতন, বোলপুর আমরা জানি, আর এই দিক দিয়ে অবস্থিত হচ্ছে কোপাই রিভার। তাহলে যদি বলা হয় শান্তিনিকেতন, বোলপুর, এগুলো বোলপুর, শান্তিনিকেতন, এগুলো এখন ভালো করে দেখাচ্ছি না কারণ আমরা অলরেডি বলে দিয়েছি এটা। বোলপুর, শান্তিনিকেতন, এটা কোপাই নদীর তীরে অবস্থিত। তারপর এখানটা আর একটা জায়গা পাবো বীরভূমের, সেটা হচ্ছে ইলাম বাজার, এরকম নিচের দিকে একদম ইলাম বাজার। ইলাম বাজার, ইলাম বাজার কোন নদীর তীরে অবস্থিত যদি বলা হয়, এটা হচ্ছে আমাদের কোন নদী যাচ্ছে, এটা অজয়। তাহলে ইলাম বাজার হচ্ছে অজয় নদীর তীরে অবস্থিত। অজয় নদী কোথায় গিয়ে মেশে বলো, মানে কোন নদীর সাথে মিশলো, ভাগীরথী না হুগলি? হুগলি। হুগলির সাথে মিশলো, ভালো করে দেখো। অ্যাকচুয়ালি এটা আরো উপরের দিকে হবে, নিচের দিকে নেমে গেছে তাই। এরকম। এখানে একটা জায়গা আছে বহরমপুরে, সেটা হচ্ছে কাটোয়া, যেটা তো ভাগীরথী। তো অজয় গিয়ে ভাগীরথীর সাথে মেশে এবং এই জায়গাটা হচ্ছে কাটোয়া। তাহলে যদি বলা হয় কাটোয়া কোন নদীর তীরে অবস্থিত, তাহলে হবে অজয় অ্যান্ড ভাগীরথী, কারণ ওখানে তো ভাগীরথীও অবস্থিত। তাহলে ভাগীরথী অপশন, অজয় না থাকলে ভাগীরথী থাকবে। এটা হচ্ছে কাটোয়া, খেয়াল রাখবে আমাদের এটা হচ্ছে কাটোয়া, আর এই গেল হচ্ছে কালনা। উপরেরটা কাটোয়া, নিচেটা হচ্ছে কালনা, পূর্ব বর্ধমানের। আর কি কি পড়বো আমরা এখানটায়, আমরা যদি পশ্চিম বর্ধমানের দিকে আসি, যেমন পশ্চিম বর্ধমানের যে আসানসোল যে জায়গাটা পাবো আমরা, আসানসোল, আসানসোল কোন নদীর তীরে অবস্থিত, আনসার কি হবে, এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে কি আমাদের দামোদর, এটা আমরা জানি। তাহলে দামোদর, খেয়াল রাখবে আসানসোলের ক্ষেত্রে দামোদরও আনসার নেয়, অপশন নেয়। আবার আসানসোলের ক্ষেত্রে তার উপরের দিকে অজয়, অজয়ও কিন্তু অপশনে কিন্তু থাকে। তাহলে দামোদর না থাকলে অজয় থাকবে। আবার কোনো কোনো ক্ষেত্রে বক্রেশ্বরকেও দিয়ে দেয়, বক্রেশ্বর অতটা দেয় না, তবে দামোদর এবং অজয়কে মাথায় রাখতে হবে। দামোদর না থাকলে অজয় থাকবে। আসানসোল ওয়েস্ট বর্ধমান, আর এখানটায় কি ওয়েস্ট বর্ধমান, এখানটায় দুর্গাপুর। তাহলে দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত, তার আনসার দামোদর নেয়, তার কারণ নিচেই দামোদর। আর রানীগঞ্জ যদি বলা হয়, আমাদের ওয়েস্ট বর্ধমানের রানীগঞ্জ, রায়গঞ্জ কিন্তু না, রানীগঞ্জ, সেটা কিন্তু দামোদর, সেটা আমাদের আনসার নেয় দামোদর। আর কাটোয়া তো বললাম। আর কালনা, কালনা কোন নদীর তীরে হবে, দেখে কি মনে হচ্ছে কালনা, দেখো তোমাদের দেখে মনে হচ্ছে কালনা হুগলি, কিন্তু খেয়াল রাখবে এটা বেশিরভাগ আনসার কিন্তু ভাগীরথীকে নেয়। আমি তার জন্য ভাগীরথীকে সাইডে রেখে দিলাম। অপশানে যদি ভাগীরথী না থাকে, এই হুগলি না থাকে, দেখবে ভাগীরথী থাকবে, তো তোমরা অবশ্যই সেটা করবে। এরকম নয় যে স্যার ভাগীরথী তো নেই, হুগলি কেন করব, বা হুগলি তো নেই, ভাগীরথী কেন করব, এরকম যদি প্রবলেম থাকে, খেয়াল রাখবে ভাগীরথীও কিন্তু অপশানে দেয় এবং ভাগীরথীও কিন্তু আনসার কিন্তু নেয়। তাদের আমি শুধু দুটো এক্সেপশনাল খেয়াল রাখবো, এখানে কালনা যে জায়গাটা, আর এখানটা হচ্ছে আমাদের যেটা অবস্থিত, সেটা হচ্ছে আমাদের শান্তিপুর, এই জায়গাটা অবস্থিত নদীয়ার এখানটায় শান্তিপুর।
এই কালনা এবং শান্তিপুর এই দুটোরই কিন্তু ভাগীরথী কিন্তু বেশিরভাগ আনসার নেয়, ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই দুটো ক্ষেত্রে, কালনা এবং শান্তিপুরের ক্ষেত্রে। কিন্তু তোমার দেখে মনে হচ্ছে হুগলি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই দুটোর আনসার ভাগীরথী কিন্তু নেয়। তার জন্য এই দুটো আমি একটু বক্সের মধ্যে দেখিয়ে দিলাম, কালনা এবং শান্তিপুর, কারণ এখানটায় অবস্থিত শান্তিপুর, এই যে এখানটায় শান্তিপুর, তাহলে শান্তিপুরে তোমার হুগলি হয়ে যাচ্ছে, আর কালনা তো হুগলি হচ্ছে, কিন্তু ভাগীরথী আনসার নাই। এই দুটো জিনিস একটু খেয়াল রাখবে, কারণ পিএসসির ব্যাপার তো, ওদের সিদ্ধান্ত চূড়ান্ত। আর এবার পুরুলিয়ার দিকে যাই। পুরুলিয়া এখানে কোন জায়গায় পেয়েছিলাম, রঘুনাথপুর, আর এটা চক গোপালপুর। চক গোপালপুর এটা লাগবে না। রঘুনাথপুর যদি বলা হয়, রঘুনাথপুর কোন নদীর তীরে অবস্থিত, আনসার কি হবে, দ্বারকেশ্বর। রঘুনাথপুর, কারণ দ্বারকেশ্বর এই যে এরকম প্রবাহিত হয়। তারপরে বাঁকুড়া, বাঁকুড়া শহর কোন নদীর তীরে অবস্থিত, সেটাও বাঁকুড়া। তাহলে বাঁকুড়া যদি বলা হয়, এই সেটাও কিন্তু আমাদের দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। শিলাবতী ইম্পর্টেন্ট না। আর এখানটা হচ্ছে ঝালদা, তাহলে ঝালদা কোন নদীর তীরে অবস্থিত, কংসাবতী। তারপরে এখানটায় পুরুলিয়া অবস্থিত, তাহলে পুরুলিয়া কোন নদীর তীরে অবস্থিত, পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে সদর দপ্তর পুরুলিয়া, এই পুরুলিয়া সেটাও কিন্তু কংসাবতী নদীর তীরে অবস্থিত। তারপরে আমরা জানি এখানে বাঁকুড়াতে ড্যাম তৈরি করে কংসাবতীর উপর, তারপরে ওয়েস্ট মেদিনীপুরে পাশ দিয়ে প্রবাহিত হয়। তাহলে যদি বলে ওয়েস্ট মেদিনীপুরের সদর দপ্তর মেদিনীপুর, এই মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত, সেটাও কিন্তু কংসাবতী। তারপর এটা পূর্ব বর্ধমান হয়ে এখানটায় গিয়ে মিলিত হয়। তারপরে এখানে ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম থেকে একটা নদী আসে, তারপরে পশ্চিম মেদিনীপুর হয়ে পূর্ব মেদিনীপুর হয়ে এই ঢেউভাঙা নামক জায়গায় মিলিত হয়, এবং এখানে হলদি রিভারটা তৈরি হয়। এবং এখানে যে জায়গাটা ইস্ট মেদিনীপুরে হলদিয়া, তাহলে যদি বলে হলদিয়া এই জায়গাটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে হলদি রিভারের তীরে অবস্থিত, অথবা আমরা হুগলি নদীর তীরে অবস্থিত লিখতে পারি, কারণ হলদি রিভারটাই শেষ পর্যন্ত হুগলি নদী থেকে মিশে। আর আমরা জানি এটা হচ্ছে আমাদের দ্বারকেশ্বর রিভার, এইভাবে প্রবাহিত হয়ে আসছে আমাদের, তারপরে ঠিক এরকম জায়গায় মিলিত হয়। আর এটা হচ্ছে শিলাবতী রিভার, এই যে এরকম ভাবে এসে মিলিত হয়। তাহলে এই দ্বারকেশ্বর রিভার এবং শিলাবতী রিভার, এই দুটো নদীর মিলিত নাম হয়ে যাচ্ছে আমাদের রূপনারায়ণ রিভার। আর এখানটায় অবস্থিত আমাদের তমলুক, ইস্ট মেদিনীপুরের তমলুক, এখানে তমলুক, মহিষাদল, কোলাঘাট, এখানে কোলাঘাট এই জায়গাটা অবস্থিত। এই যে কোলাঘাট, তমলুক, মহিষাদল, কি বললাম, এই কোলাঘাট, তমলুক, মহিষাদল, তাহলে এগুলো কোন নদীর তীরে অবস্থিত, তাহলে আমাদের কি হবে আনসার, রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। এই যে উপরেরটা হচ্ছে কোলাঘাট, তারপরে নিচেরটা হচ্ছে তমলুক, আমাদের পূর্ব মেদিনীপুরের সদর দপ্তর তমলুক। আর এখানে আছে মহিষাদল নিচের দিকে, মহিষাদল, এগুলা কোন নদীর তীরে অবস্থিত, পূর্ব মেদিনীপুর মানেই যে হলদি করে দেবো এটা কিন্তু না, এটা হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত, রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। আর এখানটায় অবস্থিত হচ্ছে ঘাটাল, তাহলে ঘাটাল অ্যাকচুয়ালি দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর তীরে অবস্থিত, আমাদের যে ঘাটাল, যার জন্য দেবকে অনেক কথা শুনতে হয়। এই দুটো নদী, একটা হচ্ছে দ্বারকেশ্বর আর একটা হচ্ছে শিলাবতী, এই দুটো নদীর তীরে অবস্থিত ঘাটাল। তোমাকে যদি প্রশ্ন করে যে রূপনারায়ণ নদীটা কোন জায়গায় তৈরি হচ্ছে, ঘাটালের কাছাকাছি, কারণ এটা পশ্চিম মেদিনীপুরে পড়ছে ঘাটাল, তবে ঘাটালের কাছাকাছি আনসারটাই নেওয়া হয়, সেখানটায় দ্বারকেশ্বর রিভার এবং শিলাবতী নদী মিলিত হচ্ছে।
আর কোন কোন জায়গায় পড়বো যদি বলে আহ হলদিয়া তো বললাম, হাওড়া, হাওড়া কোন নদীর তীরে অবস্থিত? আনসার কি হবে? এই যে হাওড়া হুগলি নদীর তীরে অবস্থিত। আর কলকাতা, এই যে এখানে কলকাতা, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? সেটা হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতা সেটাও হুগলি নদীর তীরে অবস্থিত। আচ্ছা এখানটা একটু বলে দিই, এই জিনিসটা বলা হয়নি। আমাদের পশ্চিম মেদিনীপুরে ঠিক নিচে এখানটা হচ্ছে খড়গপুর অবস্থিত। খড়গপুর, এই খড়গপুর যেটা আমরা জানি কংসাবতী নদীর তীরে অবস্থিত, তবে এখানটা একটা লোকাল নদী আমরা পাই, যেটা হচ্ছে রসুলপুর নদী, যেটা ওয়েস্ট মেদিনীপুর হয়ে ইস্ট মেদিনীপুর হয়ে আমাদের বে অফ বেঙ্গলের দিকে যায় অ্যাকচুয়ালি। তো এই লোকাল যে নদীটা সেটা হচ্ছে রসুলপুর নদী। এটা যদি বলা হয় যে খড়গপুর, এই খড়গপুর জায়গাটা কোন নদীর তীরে অবস্থিত? কংসাবতী তো হবেই, কিন্তু কংসাবতী অপশানে না থাকলে রসুলপুর আনসার হবে। রসুলপুর একটা রিভারের নাম বলা হয়, লোকাল একটা রিভার, রসুলপুর রিভার। তবে কংসাবতী বেশি থাকে না, অপশানে রসুলপুরই থাকে। এটা হচ্ছে আমাদের খড়গপুর জায়গাটা অবস্থিত রসুলপুর নদীর তীরে অবস্থিত। আর কলকাতা হাওড়া তো বললাম, খড়গপুর যেটা ওয়েস্ট মেদিনীপুরের জায়গা। এবার নদীর এই সাইডের দিকে আসি আমরা, এই যে নদিয়া থেকে শুরু করি পলাশী পর্যন্ত তো আমাদের হয়ে গেছে, বহরমপুর ভাগীরথী, পলাশী, ভাগীরথী। এবার চলে আসি আমাদের, দেখো এখানটায় যে জায়গাটা বললাম যে আমাদের চুনি রিভারটা আসছে এবং এখানটা অবস্থিত হচ্ছে আমাদের তেহট্ট। তাহলে তেহট্ট, তারপরে নদিয়ার যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে কৃষ্ণনগর। এই তেহট্ট, কৃষ্ণনগর এগুলা কোন নদীর তীরে অবস্থিত? তাহলে জলঙ্গি, জলঙ্গি নদীর তীরে অবস্থিত। এটা হচ্ছে জলঙ্গি। জলঙ্গি এসে মিলিত হচ্ছে কোথায়? নবদ্বীপ। তাহলে যদি বলা হয় যে আমাদের মায়াপুর নবদ্বীপ কোন নদীর তীরে অবস্থিত? এই যে মায়াপুর নবদ্বীপ কোন নদীর তীরে অবস্থিত? তাহলে আমরা কি লিখবো? অ্যাট দ্য কনফ্লুয়েন্স, ইএনসি মিলিত হচ্ছে, ইএনসি কনফ্লুয়েন্স অফ ভাগীরথী অ্যান্ড জলঙ্গি রিভার। জলঙ্গি রিভার এবং ভাগীরথী রিভার যেখানে মিলিত হচ্ছে, সংযোগ স্থল, সেটা হচ্ছে আমাদের মায়াপুর নবদ্বীপ অবস্থিত। আর শান্তিপুর তো বললাম, শান্তিপুর কালনায় যে বক্সেই করা আছে, এখানে শান্তিপুর অবস্থিত। কালনা দুটো ভাগীরথী আমরা আনসার নেব। আর রানাঘাট, যেখানটায় আমরা জানি এখান থেকে আরেকটা নদী আসছে মাথা ভাঙা, তারপর এটা এরকম জায়গায় এসে দুটো পার্টে মিলিত হয়, একটা পার্ট এই যে রানাঘাটে এসে মিলিত হচ্ছে, সেটা চূর্ণী। তাহলে যদি বলা হয় রানাঘাট, রানাঘাট কোন নদীর তীরে অবস্থিত? তার আনসার হবে চূর্ণী নদীর তীরে অবস্থিত। তো এই কিষানগঞ্জ এখান থেকে আরেকটা পার্ট, যেটা ইছামতি নাম নিয়ে নর্থ 24 পরগনায় যায়। তারপরে এটা অবস্থিত হচ্ছে আমাদের এখানটা উপরের দিকে বনগা, তারপরে নিচের দিকে যায় বসিরহাট, তারপরে টাকি, তারপরে হাসনাবাদ। এই নদীটা সেটা হচ্ছে ইছামতি নদী। কি কি জায়গা বললাম? প্রথমে পেলাম বনগা, তারপরে পেলাম বসিরহাট, তারপরে বসিরহাটের নিচে টাকি, তারপরে পেলাম হাসনাবাদ। হাসনাবাদ এগুলো হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? ইছামতি নদীর তীরে অবস্থিত। এগুলো কিন্তু এক একটা ডিস্ট্রিবিউটারই, আমি প্রথম দিনে বলেছিলাম আমাদের গঙ্গা, তবে ভেঙে আসছে, গঙ্গা থেকে তৈরি হচ্ছে। আর আর যদি বলা হয় এখানটায় আমাদের নদীয়ার যে ত্রিবেণী, তারপরে যে কল্যাণী,
এটা হচ্ছে আমাদের ত্রিবেণী কল্যাণী। তাহলে ত্রিবেণী কল্যাণী কোন নদীর তীরে অবস্থিত? ত্রিবেণী কল্যাণী সেটা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত, এটা জানোই। তারপরে আমার নর্থ চব্বিশ পরগনায় এই যে নৈহাটি, ব্যারাকপুর, এগুলো কোন নদীর তীরে অবস্থিত? এগুলো হুগলি নদীর তীরে অবস্থিত। এই যে নৈহাটি, ব্যারাকপুর, এগুলো আমাদের ব্যারাকপুর, নৈহাটি, ব্যারাকপুর, এগুলো হচ্ছে আমাদের হুগলি নদীর তীরে অবস্থিত। এই যে নৈহাটি, ব্যারাকপুর সবই হুগলি নদীর তীরে অবস্থিত। আর এখানে আমি বলেছিলাম ক্যানিং, যেটা হচ্ছে মাতলা নদীর তীরে অবস্থিত। মাতলা নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে ক্যানিং শহরটা, সুন্দরবন পড়ানোর সময় বললাম আমি। এই হচ্ছে আমাদের শহরের নাম। আর আরেকটা যদি আমরা বলি যে হুগলির ওখানটায় দুটো জায়গা আমরা পাবো, যেটা হচ্ছে হুগলিতে একটা আছে চুঁচুড়া চন্দননগর, এখানটা আমরা পাবো, এটা একটু বলে দিই। এখানটা আমরা চুঁচুড়া চন্দননগর পাবো। তাহলে চুঁচুড়া চন্দননগর কোন নদীর তীরে অবস্থিত? সেটা হুগলি, উপরে লিখে দিচ্ছি, চিনসুরা বা চুঁচুড়া চন্দননগর, NAGAR, সেই চন্দননগর, চুঁচুড়া, এগুলোও কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত। ঘাটাল তো বললাম, বনগাঁ বলেছি। এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সিটিজ, রিভার তীরে কোন কোন নদীগুলো অবস্থিত। লেখা হয়েছে প্রত্যেকের? বলো। হ্যাঁ স্যার। তাহলে আমাদের রিভার্স কমপ্লিট, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, টোটাল রিভারই কমপ্লিট। তো রিভার্স গুলো পড়া শুরু করো। আমি পুজোর পর একটা এক্সাম নেব, অফলাইন প্লাস অনলাইন, অনলি রিভার, শুধু রিভার পড়বে, ভালো করে পড়বে। আর রিভার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়, তো রিভার্স গুলো ভালো করে পড়তে থাকো। আমাদের নেক্সট ক্লাস পুজোর পর আবার শুরু হবে, আমি গ্রুপে আপডেট দিয়ে দেব। তো রিভার্স গুলো ভালো করে পড়ো। ঠিক আছে তাহলে।